সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে আছেন, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোবাকো ট্যাক্স পলিসির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই জানেন, তামাক একটি প্রাণঘাতী বিলাসদ্রব্য। এই পণ্যটি প্রতি বছর সারা বিশ্বে কেড়ে নেয় হাজার হাজার প্রাণ। বাংলাদেশে প্রতি বছর ১৬ লক্ষের অধিক মানুষ মারা যায় এই প্রাণঘাতী দ্রব্যটির কারণে। তাই বিশ্বব্যাপী তামাক নিয়ন্ত্রণের দাবি দিন দিন জোরালো হচ্ছে। বাংলাদেশেও তামাক নিয়ন্ত্রণের জন্য তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হয়েছে। তামাক নিয়ন্ত্রণের কার্যকর পন্থা হিসেবে প্রতি বছর তামাকজাত দ্রব্যের উপরে কর বাড়ানোর দাবি তুলছেন যারা তামাক নিয়ন্ত্রণে কাজ করছেন, সেই তামাক নিয়ন্ত্রণ কর্মীরা। প্রতি বছরই তামাকজাত দ্রব্যের উপর দাম বাড়ানোর দাবি উঠলেও মানুষের কথা না ভেবে প্রতি বছর কোন অজানা কারণে ঠিক কাঙ্ক্ষিত পরিমাণ ট্যাক্স তামাক দ্রব্যের উপরে আরোপ হচ্ছে না। এছাড়াও রয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা এই ট্যাক্স আদায় এবং নানাভাবে নানা সুযোগ সুবিধা ট্যাক্স ছাড় তামাক কোম্পানিকে দেওয়ার মাধ্যমে। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে যে টকশোর অনলাইন টকশোর আয়োজন করেছি তার শিরোনাম হচ্ছে তামাকের রাজস্ব মিথ ও কোম্পানির কূটকৌশল। কেননা তামাকজাত দ্রব্যের উপর নিয়ন্ত্রণ এবং তামাকজাত দ্রব্যের কর আদায় এর নানা রকম সুবিধা নিয়ে নানা ধরনের মিথ প্রচলিত আছে। তামাক কোম্পানিগুলো এই ধরনের মিথগুলো প্রচার করে থাকে এবং নানা কূটকৌশলে তারা তামাক নিয়ন্ত্রণের যে উদ্যোগ সেগুলোকে ব্যাহত করে থাকে। তো আমাদের আজকের যে বিষয় তামাকের রাজস্ব মিথ ও তামাক কোম্পানির কূটকৌশল, এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন সুশান্ত সিনহা। উনি যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি। সুশান্ত সিনহা, সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে আছেন, প্রথমে বলে নিই যে আমাদের এই প্রচারটি পুরোপুরি ইন্টারনেট নির্ভর, প্রযুক্তি নির্ভর একটি প্রচারণা। এই পরিপ্রেক্ষিতে আমাদের নানা ধরনের সমস্যা যে কোনো সময় হতে পারে। ইন্টারনেটের বিঘ্ন ঘটা বা যান্ত্রিক যে কোনো বিঘ্ন ঘটার কারণে আমাদের প্রচার বিঘ্নিত হতে পারে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের এই প্রচারটিকে দেখবেন। আমরা সুশান্ত সিনহার সাথে কানেক্ট করতে পেরেছিলাম, কিন্তু এইমাত্র এখন আর ওনাকে, হ্যাঁ উনি এসছেন আবার। সুশান্ত সিনহা আছেন আমাদের সাথে, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এবং গবেষক। উনি গবেষক বটে। মূলত তামাক জাত দ্রব্যের উপর করারোপ এবং তামাকজাত দ্রব্য সংক্রান্ত নানা বিষয়ে উনি গবেষণা করে থাকেন। আর এছাড়া আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সংস্থা দ্য ইউনিয়নের বাংলাদেশের যে টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে আছেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, এবং আমাদের সাথে আরো আছেন একজন অর্থনীতিবিদ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা আমাদের সবার কাছে বলছি, সবাই জানেন যে মিথগুলোর কথা বলছিলাম, তামাক কোম্পানি নানা সময় নানা ধরনের মিথ প্রচলন করে থাকে। আমি প্রথমে সুশান্ত সিনহার বিষয়ে তার গবেষণাও রয়েছে। সুশান্ত সিনহার কাছে জানতে চাইবো যে কি কি মিথ সাধারণত তামাক কোম্পানিগুলো প্রচার করে থাকে, তাদের এই যে কর আরোপ সংক্রান্ত যে সুবিধাগুলো তারা নিয়ে থাকে, এই সুবিধাগুলো পাওয়ার জন্য বা তামাক নিয়ন্ত্রণের যে আন্দোলন এটাকে পরাভূত করার জন্য কি ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে থাকে এবং কি ধরনের মিথ প্রচার করে থাকে। সুশান্ত সিনহা। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। জানি না ঝড় বৃষ্টি হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে কিছুটা হয়তো যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি করছে কিনা, তারপরেও আশা করছি যারা শুনছেন এবং এই লাইনে যারা কাজ করছেন তাদের জন্য যে জিনিসটি বলতে চাইছি সেটি হচ্ছে যে আমাদের দেশে যে তামাকের মিথ আছে অনেকগুলো, সেই মিথগুলো আসলে জানা দরকার। মিথগুলো ভাঙতে হলে জানতে হবে ও কোম্পানির কূটকৌশল। এই যে কোম্পানির কূটকৌশলের কথা বলা হচ্ছে, কোম্পানির হস্তক্ষেপ বিভিন্ন ধরনের, জানি মামলা করে, লবিং করে, আইন
পরিবর্তন করার জন্য, কখনো আইনকে বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক চাপ তৈরি করে, মন্ত্রী এমপিদের ডিও লেটার দেয়, তথ্য বিভ্রান্তি করে, চোরাচালানের গল্প অনেক সময় আমাদের সামনে আনা হয়, সিএসআর করে, তারাই আবার মানুষের সামাজিক বনায়নের জন্য বিভিন্ন ধরনের বনায়ন কর্মসূচি করে, ইত্যাদি নানাবিধ কিন্তু কর্মকাণ্ড তারা পরিচালনা করে থাকে। তো এই সবগুলো মিলে আমরা দেখছি যে গণমাধ্যমকেও তারা বিভিন্নভাবে ব্যবহার করে থাকে তামাকের। তো সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনা করব তামাকের যে মিথ গুলো আছে, সেই মিথের প্রথমটা আমরা বলেছি রাজস্ব মিথ। যেমন আমরা বলছি যে রাজস্ব দেয় কে আর ক্রেডিটটা নেয় কে, সেই প্রশ্নটা যদি আমরা একটু কথা বলি তাহলে কিন্তু দেখবো যে গেল 18-19 অর্থ বছরে আপনারা যদি স্লাইডটা দেখেন তাহলে দেখবেন যে 18-19 অর্থ বছরে সিগারেট থেকে মোট রাজস্বের পরিমাণ ছিল 27,620 কোটি টাকা। যদি আমরা এই রাজস্বটা ভাগ করে দেখি, এর মধ্যে 64 ভাগ আলোচনার সুবিধার্থে আমরা বেছে নিয়েছি, যেহেতু বাংলাদেশের তামাকের 64 ভাগ সিগারেটের বাজার নিয়ন্ত্রণ করেন যে প্রতিষ্ঠানটি করে সেটি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। তারা ট্যাক্স দিয়েছে, তাদের খাত থেকে সমস্ত ট্যাক্স গিয়েছে 22,630 কোটি টাকা। তাহলে 27,620 কোটি টাকার মধ্যে 22,630 কোটি টাকা বিএটির পক্ষ থেকে রাজস্ব দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে। এখন এই যে 22,600 কোটি টাকা রাজস্বের ক্রেডিট, প্রশ্ন হচ্ছে এই টাকাটা কোত্থেকে এলো? এই টাকার যদি হিসেব করা যায়, এই রাজস্বের মিথের কথা বলছি, এই টাকাটা কিন্তু পুরোটা দিচ্ছে জনগণ। কি রকম? বিএটির হিসেব অনুযায়ী সাপ্লিমেন্টারি ডিউটি অর্থাৎ এসডি, মূল্য সংযোজন কর বা ভিএটি এবং হচ্ছে হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ, এই তিনটি মিলিয়ে কিন্তু তাদের যে 22,630 কোটি টাকা, এর মধ্যে 21,303 কোটি টাকাই হচ্ছে জনগণ যে টাকাটা দেয়, অর্থাৎ ভ্যাটের টাকা জনগণ দেয়, এসডির টাকা জনগণ দেয়, কিংবা হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ কিন্তু দেয়। তাহলে তাদের কিন্তু 96% টাকা কিন্তু জনগণের, যে টাকাটা কিন্তু তারা কোম্পানির কাছ থেকে পাচ্ছেন, যেটি সাধারণ মানুষের টাকা হিসেবে। যদি কোম্পানির আয় অংশটা বলি, কোম্পানি যে টাকা প্রফিট করছে সেই প্রফিটের খুব ছোট্ট একটা অংশ, মাত্র 4% টাকা কিন্তু এই রাজস্ব দিচ্ছে। সেটি পরিমাণ কত? 832 কোটি টাকা। অর্থাৎ তামাক নিয়ন্ত্রণের জন্য যারা তাদেরও ভালো করে বোঝার দরকার। আমরা যখন বলছি যে কোম্পানি কর দিচ্ছে, জনগণের টাকা কালেক্ট করে এই টাকাটা দিচ্ছে, এই জন্য যে রাজস্বের মিথটা আমাদের ভাঙা দরকার। সুশান্ত সিনহা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। অন্তর্জালের গোলযোগের কারণে হয়তো আমরা সুশান্ত সিনহাকে আমরা আমাদের সংযোগ থেকে হারিয়ে ফেলেছি। আমরা সুশান্ত সিনহার বক্তব্যে আসবো। উনি আবার ফেরত আসলে অবশ্যই ওনার কাছে আসবো। এই ফাঁকে আমরা অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, আপনার সাথে আমরা একটু কথা বলে নিতে চাই। সুশান্ত সিনহা বলছিলেন করের কথাটা উনি অব্যাহত রাখবেন, উনি আবার যখন আসতে পারবেন। আমরা আপনার কাছে একটু জেনে নিতে চাই যে সরকারের একটি আইনে তামাককে অর্থকরী ফসল বলা হচ্ছে এবং তাছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই অর্থকরী ফসল ধরে নিয়ে তাকে নানা ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। তো এ বিষয়ে তামাক নিয়ন্ত্রণ কর্মী হিসেবে আপনার মতামত কি? ধন্যবাদ। প্রথম দুইটা বিষয়, একটা হচ্ছে আমি প্রথম বিষয় দেখেছি আমার নৈতিকতা এবং সাংবিধানিক দায়িত্ব। প্রথম নৈতিকতা সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আমার সংবিধান বলেছে যে রাষ্ট্রের জন্য স্বাস্থ্য হানিকর কোনো পণ্য এটা আমি প্রমোট করতে পারবো না, আমি নিয়ন্ত্রণ করতে হবে। সংবিধানের 18(1) অনুচ্ছেদে এটা, তাহলে তামাক আমার নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় যেই কথাটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর পণ্যটা, এটা আমার জন্য কতটুকু জরুরি। এখন অর্থনীতির দোহাই দিয়ে দিয়ে এটা অনেকদিন ধরে হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। স্বাধীনতার অনেক আগে থেকে আপনি শুনবেন যে তামাক কোথায় উৎপাদন হয়। এখনো অনেক মানুষ আপনাকে বলবে রংপুর উৎপাদন হয়, কিন্তু যদিও রংপুরে এখন তামাক থেকে অনেক সরে আসছে। এখন পার্বত্য এলাকা, খুলনার ব্যাপক অঞ্চলে তামাক চাষ হচ্ছে। পার্বত্য এলাকাটা অনেকেই জানে না, পার্বত্য এলাকার বন ধ্বংস করে তামাক চাষ হচ্ছে। ঠিক আছে, রংপুর, এখন অধিকাংশ মানুষ বলে রংপুর। যদি তামাক চাষ লাভবান হতো, তামাক অর্থকরী লাভবান হতো, তাহলে রংপুরে এখনো মানুষ দরিদ্র কেন? স্বাধীনতার আগের থেকে তো আপনার রংপুরে তামাক চাষ হয়, তাহলে রংপুর হতো সবচেয়ে ধনী এলাকা। রংপুরের প্রতিটা কৃষক হতো ধনী,
কিন্তু আপনারা জানেন এখনো সরকার ওই এলাকায় আহ, প্রচুর পরিমাণে নানা ধরনের কাজ করে কর্মসংস্থানের সুযোগ করে থাকে। তাহলে এই যে মিথ একটা মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নীতি নির্ধারক, সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী, উন্নয়ন কর্মী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা সবাই বলতেছে তামাক লাভজনক। আপনার রংপুরে যেয়ে দেখেন স্বাধীনতার পর থেকে হয় নাই। তো এটা একটা বিষয়। আইনে এসছে খুবই খুবই আপনার এক ধরনের সুকৌশলে, যেটা সুশান্ত সিনহা বলতেছিল যে তারা নানাভাবে করে। এটা আইনের তফসিলে আসছে এবং এটা বাদ দিয়ে দেওয়া যায়। আচ্ছা, আইনের তফসিলে তামাককে অর্থকরী ফসল হিসাবে দিয়েছে, কারা দিয়েছে, কেন দিয়েছে, সেটা অবশ্যই তদন্ত করা উচিত। কোন বেসিসে দিয়েছে? আমি আপনাকে বাংলাদেশের ডাটা দেই। বাংলাদেশের ধান উৎপাদনে আমরা তৃতীয়তে চলে যাচ্ছি। সবজিতে আমি প্রায়ই বলি, সবজিতে আমাদের অবস্থান চতুর্থে, আলুতে এরকম চতুর্থে, আপনার আম চাষে আমরা পঞ্চমে বা সপ্তমে, চায়ে আমাদের আছে। আমরা বাইরে এসব পণ্য উৎপাদন পাঠাচ্ছি, সবজি, মাছ, এগুলা বিদেশে আমরা রপ্তানি করছি, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করছি। আপনি এর মধ্যে তামাককে প্রমোট করতে চাচ্ছে কৃষি মন্ত্রণালয়। তাহলে তামাক যদি এর মধ্যে কৃষি মন্ত্রণালয় প্রমোট করে, তাহলে তো আমার খাদ্যের ঘাটতি হবে, খাদ্যের যোগান হবে, খাদ্য সংকট হবে। এইটা যত না অর্থনৈতিক, তত হচ্ছে প্রভাবের কারণে হচ্ছে। বিশেষ করে বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন দায়িত্বশীল লোকেরা, বিভিন্ন ব্যক্তিরা প্রভাবিত হচ্ছে। আবার কৃষকের কথা বলেন, বাংলাদেশের কৃষক ধানের দাম পায় না, এটা সবাই জানে। এটা কোনো রাজনৈতিক যে কোনো লোকজনের বলে ধানের দাম পাইছে না, কৃষক ধানের দাম পায় নাই। আমাদের কৃষি মন্ত্রণালয়ের কমিটি আছে যে তামাকের দাম নির্ধারণ কমিটি। তামাকের দাম নির্ধারণ করার জন্য 1977 সাল থেকে একটা কমিটি করা আছে। সেই কমিটির কাজ হচ্ছে তামাক করা। এই কোভিড-19 আপনি দেখবেন যে বিভিন্ন এলাকায় কৃষকরা সবজি বিক্রি করতে পারছে না। বিভিন্ন সবজি বিক্রি করার জন্য এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ। তারা আপনার কৃষকদের পণ্য বিক্রি করে, বা আমাদের জেলা প্রশাসন, তারা কৃষকদের পণ্য বিক্রয় করে আপনার কৃষকদের সহযোগিতা করছে। আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের এগ্রিকালচার মার্কেটিং এর ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে তারা তামাকের যাতে বিক্রয় নিশ্চিত হয় এবং দাম চাষিরা পায়, সেজন্য তারা একটা চিঠি ইস্যু করেছে। এখন কোভিডের সময়, কোভিডের কারণে আপনার তামাকের কারণে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়ে কয়, আপনি এখানে ধানের দাম দেখলেন না, আপনি এখানে আম হয়েছে আমের দাম দেখতেছেন না, আপনি সবজি চাষি বিক্রি করতে পারছেন না, সেখানে তামাকের দাম নিশ্চিত করার জন্য আপনার হচ্ছে এই জায়গাতে আসলে আপনি কৃষকের স্বার্থে দেখেন, এই জায়গায় আসলে কৃষকের বিষয়গুলো হয়। এটা যত না সাংগঠনিক, যত না রাষ্ট্রের আইন, সংবিধান এবং নীতির সাথে সম্পর্কিত, তার চেয়ে হচ্ছে কিছু ব্যক্তি তারা প্রভাবিত, নীতি বলতে পারেন, ব্যক্তির কারণে নীতি প্রভাবিত হয়। এই ধরনের মিথ দিয়ে তামাক কোম্পানিগুলা, বিভিন্ন কোম্পানি ব্যক্তি পক্ষে কূটকৌশলের মাধ্যমে তারা প্রভাবিত করে থাকে। বাংলাদেশে আমি আরেকটা আপনাকে কথা বলি যে বাংলাদেশে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আপনার সিলেট অঞ্চলের আমি একটা ডাটা দিই। সিলেট অঞ্চলে আপনার প্রায় 1,65,816 হেক্টর জমি অনাবাদি থেকে যাচ্ছে। আমি যদি কৃষিকে উন্নয়ন করতে চাই, আমি যদি কৃষকের ফসল যোগান নিশ্চিত করতে চাই, আমি যদি বাংলাদেশের কৃষকের রক্ষা করতে চাই, আমি সেই জায়গাগুলোতে নজর দিব যে সেই অনাবাদি জমিতে কিভাবে চাষ করা যায়, সেখানে কৃষকরা কিভাবে দাম পায়, কৃষকরা সবজি কিভাবে বিক্রি করতে পারে। আপনি আজকেও দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সবজি বিক্রি করতে পারছে না। সুতরাং তামাক চাষের জন্য যতটুকু ভালোবাসা দেখা যায় বা যে ধরনের কথাগুলো আসে তামাকের কাছে, সে কারণে ধানের জন্য আসে না, সবজির জন্য আসে না, আমের জন্য আসে না, মাছের জন্য আসে না, পোল্ট্রির জন্য আসে না। সেই ভালোবাসাটা সেই সেক্টর গুলোতে আসলে আমরা যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব, আমরা বাইরে পাঠাতে পারবো। তো এই সবগুলো তথ্য দেওয়ার একটা বড় কারণ হচ্ছে, আসলে হচ্ছে যে আমাদের যে তামাক চাষের জন্য যে আমাদের যে আর্গুমেন্ট গুলো আসে যে তামাক চাষ না হলে লাভবান হবে না, কৃষক ক্ষতিকার হবে, এটা যত না অর্থনৈতিক, তার চেয়ে বলছি হচ্ছে বিভিন্ন ব্যক্তি এবং তামাক কোম্পানির প্রভাবের ফসল, যেটা মানুষের চিন্তা চেতনায় দিয়ে দেওয়া হয়। আমরা বাংলাদেশের মানুষ 16 কোটি জনসংখ্যার মানুষ, এটা বেড়ে যাচ্ছে। আমার প্রথম যোগান নিশ্চিত করতে হবে খাদ্য, পুষ্টিকর খাদ্য। আমি আপনার আবার রিপিট করছি, আমরা পৃথিবীর র্যাঙ্কিং এ আছি মাছ চাষে, আমি পৃথিবীর র্যাঙ্কিং এ আছি সবজি চাষে, আমি পৃথিবীর র্যাঙ্কিং এ আছি আলু চাষে, আমি ধান চাষে আছি। আমি এইগুলা দিয়ে প্রথমে যাব। আমি পৃথিবীতে খাদ্য
মানসম্মত খাদ্য দিয়ে আমি পৃথিবীর বাজার দখল বাজারে যাব, আমি কেন তামাকের মতো ক্ষতিকর পণ্যের জন্য এই ধরনের অস্থির হয়ে পড়ছি? আমার কথা হচ্ছে যে তামাকের এই জায়গায় না জলে কৃষি মন্ত্রণালয় যেটা হচ্ছে, তারা তামাকের প্রতি যে কৃষি মন্ত্রণালয়ের কিছু ব্যক্তি বা কিছু সংস্থা বিশেষ করে তামাকের প্রতি তাদের যে ভালোবাসা প্রকাশ করে যে ধরনের আর্গুমেন্ট দেয় কৃষক ক্ষতিগ্রস্ত হবে, তা যদি আপনি ধান বা অন্যান্য ফসলের সাথে তুলনা করেন সেটা পাবেন না। সুতরাং এটা যত না আপনার যেটাই বলছিলাম যে অর্থনৈতিক, তার চেয়ে বরং হচ্ছে তামাক কোম্পানির প্রভাব। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ মাহবুবুল আলম। আমরা সুশান্ত সিনহাকে যুক্ত করতে পেরেছি। আমরা সুশান্ত সিনহার কাছে আবার ফিরে যাচ্ছি। আপনি তামাক কোম্পানির প্রদত্ত কর নিয়ে কথা বলছিলেন সুশান্ত সিনহা, আপনি যদি আপনার কথাটিকে অব্যাহত রাখেন। আমি যে কথাটি বলছিলাম যে রাজস্বের মিথ, যান্ত্রিক গোলযোগের জন্য দুঃখিত। আমি রাজস্বের মিথ আমি যে শুরুতেও যদি বলতে চাই, সেটা হচ্ছে কোম্পানি যে ট্যাক্সটা দিচ্ছে সেই ট্যাক্সটা আসলে কার? এই ট্যাক্সটার কিন্তু 96% দিচ্ছে জনগণ। কিভাবে হিসেব করে বলছি, 2018-19 অর্থ বছরে সিগারেট থেকে রাজস্বের পরিমাণ ছিল মোট হচ্ছে 27,620 কোটি টাকা। এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকোর দলিল বলছে যে তারা দিয়েছে 22,630 কোটি টাকা। এই 22,630 কোটি টাকার মধ্যে 21,303 কোটি টাকায় অর্থাৎ 96% কি হচ্ছে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং হচ্ছে হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ থেকে দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানির যে টাকার কথা বলছে, ক্রেডিট নেওয়ার কথা বলছে, সেখানে আসলে মূল ক্রেডিটটা হচ্ছে জনগণের। জনগণ দিচ্ছে 96% টাকা, যে টাকাটা কালেক্টর হিসেবে তুলে তারা এনবিআর এ জমা দিচ্ছে। আর কোম্পানি কত টাকা দিচ্ছে? কোম্পানির টাকার হচ্ছে আয়কর। কোম্পানি যে আয় করে মুনাফা করলো সেখান থেকে প্রফিটটা কত, সেই স্লাইডটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে সেই পরিমাণ মাত্র 925 কোটি টাকা। তাহলে 925 কোটি টাকা সে প্রফিট করে সে দিয়েছে মাত্র 832 কোটি টাকা আয়কর। আর যে জনগণ সিগারেট খাচ্ছে, সিগারেট কিনেছে, তারা কিন্তু দিয়েছে 21,303 কোটি টাকা। তাহলে এই যে রাজস্ব কেন্দ্রিক যে কথাবার্তা বলা হয়, সিগারেট একক খাত সবচেয়ে বেশি রাজস্ব দেয়, এই রাজস্বটা আসে আসলে জনগণের কাছ থেকে। কোম্পানি শুধুমাত্র ক্রেডিট হিসাবে, কালেক্টর হিসাবে তারা জমা পায়। সুতরাং আমাদের এই মিথের এই জায়গাটাকে আঘাত করতে হবে যে না, রাজস্বটা আসলে জনগণ দিচ্ছে, কোম্পানি শুধু কালেক্ট করে নিচ্ছে। বিড়ি থেকেও একই কথা। বিড়ি থেকে গেল অর্থ বছরে আমরা দেখেছি যে মাত্র 893 কোটি 40 লাখ টাকা রাজস্ব হয়েছে, জর্দা থেকে 47 কোটি টাকার মতো হয়েছে। আরেকটি মিথের কথা কিন্তু বরাবর বলা হয়, সেটি হচ্ছে কর্মসংস্থান। লক্ষ লক্ষ মানুষ কাজ করছে। বিড়ি শ্রমিকরা বলে যে 25 লক্ষ 20 লক্ষ শ্রমিক তারা কাজ করছে। আপনারা যদি স্লাইডে দেখেন, সেখানে আমরা কিন্তু 12 সালে আমি গবেষণা করেছিলাম, সেখানে দুঃখিত, রংপুরে যখন আমরা গেলাম তখন তারা বলছে যে মাত্র ওখানে কয়েক হাজার কর্মী। তখন আমরা জিজ্ঞেস করলাম যে এত শ্রমিক আপনারা বলেন লক্ষ লক্ষ, তাহলে তারা কোথায়? আমরা বলছে যে না, এটা সিরাজগঞ্জে বেশি, বগুড়ায় আছে, আপনি কুষ্টিয়ায় পাবেন। এই করে ভালো কথা, কুষ্টিয়া থেকে যখন রংপুর থেকে কুষ্টিয়াতে এলাম, সেখানে এসে দেখি খুবই অল্প কিছু শ্রমিক। আবার ওখান থেকে যখন আমরা বগুড়ায় গেলাম, বগুড়ায় বলছে যে না, এখানে না, রংপুরে বেশি। আবার কেউ বলছে সিরাজগঞ্জে বেশি। সিরাজগঞ্জে গেলাম, ওখানে মাত্র 2700 মতো বিড়ি শ্রমিক আছে। ওনারা বলছে যে এখানে তো বেশি নাই, রংপুরে বেশি, কুড়িগ্রামে বেশি, লালমনিরহাটে বেশি, বা বরিশালে বেশি, কুষ্টিয়া বেশি। এইভাবে পিলো পাসিং, অর্থাৎ দিন শেষে দেখা গেল কোন শ্রমিকের যে কথা বলা হচ্ছে বিড়ি ইন্ডাস্ট্রিতে, সেটি আসলে মোটেও 25, 26, 20 লাখ কোনো কিছুই না। এটি 65,000। আমরা 2012 সালে গবেষণা করে বলেছিলাম, বাংলাদেশের সমস্ত জেলায় আমরা কাজ করেছিলাম, 125টি বিড়ি কারখানা পেয়েছিলাম। তার মধ্যে 117টি কারখানা চালু ছিল, যেখানে কার্ডধারী শ্রমিকের সংখ্যা মাত্র 65,000। আর যেহেতু বিড়ি বানানোর কাজটা পারিবারিক ভাবে আরো 2-3 জন ছেলে মেয়ে যুক্ত হয়, এই সংখ্যা ধরলে 2,85,000-এর নিচে বিড়ি শ্রমিক। তাহলে আমরা বলছি এটা বাংলাদেশের মোট যে কৃষি শ্রমিক বা সমস্ত শ্রমিক, সেই তুলনায় 0.5%ও না। তাহলে বিড়ি শ্রমিকের এই মিথটা কিন্তু আমরা ভেঙেছিলাম, যেটা জাতীয় রাজস্ব বোর্ডের পরবর্তীতে তারা গবেষণা করেছে, সেখানে এই সংখ্যাটা আরো কমে আসছে। তাহলে আমরা বলছি যে কর্মসংস্থানে বিড়ি শ্রমিকদের যে লক্ষ লক্ষ বেকার হয়ে যাওয়ার কথা বলে যে মন্ত্রী ডিও লেটার দেয়, সেই তথ্যটা কিন্তু আমরা উদ্ঘাটন করে জাতীয় রাজস্ব বোর্ড এবং তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে দিয়েছিলাম, উনি সেটি গ্রহণও করেছেন। এবার আসি সিগারেটের কর্মসংস্থান কত। সিগারেট কোম্পানিরাও বলছে তারা 14 লক্ষ 15 লক্ষ মানুষকে কর্মসংস্থান করছে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সিগারেট কোম্পানিতে, বাংলাদেশে সিগারেট কোম্পানিতে কর্মসংস্থান 2000-এর বেশি নয়। কেন বলছি? এটি পাবলিক ডকুমেন্ট, যেহেতু ঘুরে ফিরে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কথা আসছে, কারণ যেহেতু তারা সিগারেটের 64% তাদের হাতে নিয়ন্ত্রণ, তারা বাজার দখলে আছে, তারা তালিকাভুক্ত কোম্পানি। তাদের ওয়েবসাইটে বলছে তাদের সর্বমোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 1426। এই 1426-এর মধ্যে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অর্থাৎ প্রায় 84 ভাগই কিন্তু খুবই কম
মানে স্যালারি বা একদম নিচের গ্রেডের মানুষ, তাদের 1426-এর মধ্যে 1197 জনই কিন্তু একেবারে নিচের টায়ারের যারা ওয়ার্কার এবং হচ্ছে বিভিন্ন রকম দোকান কেন্দ্রিক যে মুভমেন্ট করে সেই সমস্ত কর্মকর্তা কর্মচারী, এবং তাদের কোম্পানির রাজস্ব বাড়ছে, কিন্তু অদ্ভুত তাদের কিন্তু কর্মচারীর সংখ্যা 321 জন কমেছে গেল 4 বছরে। অর্থাৎ 2016 সালে ছিল তাদের 1747 জন, আর 2019 সালে এসে তাদের কোম্পানির কর্মকর্তা কর্মচারীর সংখ্যা হলো 1426 জন, যার 84 ভাগই বললাম যে একেবারে নিচের টায়ারে। অন্য সিগারেট কোম্পানি আমরা দেখেছি যে জেটিআই, জাপান টোবাকো কোম্পানি, তারা আবুল ফায়ার তারা আকিস টোবাকো কিনেছে, সেখানেও কর্মকর্তা কর্মচারীর সংখ্যা লেস দেন 500। অর্থাৎ সব মিলে আমরা বলতে পারি বাংলাদেশের সিগারেট ইন্ডাস্ট্রিতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 2000-এর কম। এই একটা কর্মসংস্থান কেন্দ্রিক মিথের পাশাপাশি তারা আরেকটি মিথ তৈরি করে, সেটি হচ্ছে যে লক্ষ লক্ষ চাষি তাদের সাথে জড়িত। সেখানে একটু আমাদের খেয়াল করা দরকার, চাষি কি লক্ষ লক্ষ? ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি তার দলিলে 2019 সালে তারা বলছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ কৃষকের সংখ্যা 38,000। অন্যান্য যে সিগারেট কোম্পানি, জর্দা গোল্ড কোম্পানি সব মিলিয়ে যদি আমরা যুক্ত করি, এই সংখ্যা কোনোভাবেই 55,000-এর বেশি নয়। অর্থাৎ সারা বাংলাদেশে যে তামাক চাষির পরিমাণ সেটি কিন্তু 55,000। তাহলে কোথায় লক্ষ লক্ষ চাষি তামাকের সাথে জড়িত? সুতরাং এই তামাক কেন্দ্রিক চাষ কেন্দ্রিক যে মিথ আছে, সেই দুটো মিথের 3 নম্বর মিথটা আমরা ভাঙলাম। চতুর্থ মিথ যেটি বলা হয় যে, যেটি আমি যতটুকু শুনেছি সৈয়দ মাহবুল হক তাহিন উত্থাপন করেছিলেন যে তামাক অর্থকরী ফসল। হ্যাঁ, অর্থকরী ফসল, সেটি কোম্পানির জন্য, মোটে কৃষকের জন্য নয়। যে কথাটি উনি বলেছেন সেটি খুবই যথাপযুক্ত, কারণ আমরা দেখছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি তামাক অঞ্চল হিসেবে পরিচিত বহু বছর ধরে চলে আসছে যে উত্তরবঙ্গের উত্তরাঞ্চলে, সেখানে কিন্তু সবচেয়ে বেশি দরিদ্র পীড়িত মানুষের বসবাস কিন্তু কুড়িগ্রামে, লালমনিরহাটে, রংপুরে, নীলফামারীতে, গাইবান্ধায়। তাহলে তামাক অর্থকরী ফসল এটি কার জন্য? এটি সত্য, অর্ধেক সত্য। এটি হচ্ছে কোম্পানির জন্য, নট ফর যা ফার্মার বা যারা চাষ করছে তাদের জন্য। তাহলে আমরা বলছি যে পাহাড়েও এখন তামাক চাষ বেড়েছে, কিন্তু দরিদ্র পীড়িত মানুষের সংখ্যা পাহাড়েও কিন্তু অনেক বেশি। তাহলে আমরা বলছি যে তামাক চাষকে কেন্দ্র করে যে মিথটা আছে, সেই মিথেও কিন্তু আমরা দেখছি যে অর্থকরী ফসল, যেটি ড্যাম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, আপনারা অদ্ভুত বিষয় জানেন, যেটি হচ্ছে সরকার একটিমাত্র পণ্যের দাম ঠিক করে দেয়, যে সেটি হচ্ছে তামাক কত টাকায় কৃষক বিক্রি করবে। এটি একটি অদ্ভুত, গোটা পৃথিবীতে এমন কোনো নজির নেই, বাংলাদেশে তো নেই, যে অন্য কোনো পণ্যের দাম তারা এইভাবে সরকার ঠিক করে দেয়। কিন্তু অদ্ভুত ভাবে এই দামটা ঠিক করে দেওয়া হচ্ছে, কোম্পানির লোককে বসে, তাও 16-17 গ্রেডের তামাকের দাম ঠিক করে দেয়। আরেকটা আমরা বলছি যে এই তামাক চাষকে উৎসাহিত করার জন্য আমরা বলছি যে কিভাবে নীতি নির্ধারকদেরকে প্রভাবিত করা হয়, তারা হচ্ছে আমরা বলতে পারি রপ্তানি শুল্ক। এতদিন এটি গত বছরের আগের বছর পর্যন্ত বাজেটে উল্লেখ ছিল যে যেহেতু তামাক ক্ষতিকর জনস্বাস্থ্যের জন্য, সেই কারণে এটি রপ্তানি করতে হলে অন্য দেশের মানুষেরও জনস্বাস্থ্যের ক্ষতি হবে, সেই জন্য সেখানে একটি রপ্তানি শুল্ক দেওয়া ছিল, যেটি করলে সরকার শুল্ক পেত। অর্থাৎ 100 টাকা রপ্তানি করলে সরকারকে 25 টাকা রাজস্ব দিতে হতো। এটি অদ্ভুতভাবে গত বছরের আগের বছর থেকে কমিয়ে 10 করা হলো, গত বছর এটি 0 করা হচ্ছে। অর্থাৎ এখন তামাক পাতা রপ্তানি করলে সরকারকে আর কোনো রাজস্ব দিতে হবে। তাহলে আমরা প্রশ্ন করছি, জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত যখন পাশ করেছে, তখন তারা তো বছরে যে 52 কোটি বা 60 কোটি টাকার রাজস্ব যেটা পেত, সেটি কিন্তু ছেড়ে দিল। তাহলে জাতীয় রাজস্ব বোর্ড কি তামাক কোম্পানির জন্য রাজস্ব ছাড় দিতে ভেবে পারে? আমরা বলছি পারে না। পারে না, তার কারণ আমরা যেমন জানি, পারে তারও কিন্তু কারণ আমরা জানি। যেখানে কিন্তু আমরা দেখছি যে এনবিআর চেয়ারম্যান সাবেক মোশাররফ হোসেন ভূঁইয়া, যিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে প্রায় কয়েক বছর শিল্প সচিব থাকাকালে পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন, তিনি সর্বশেষ গত বছরের প্রাক বাজেট আলোচনায় তিনি কিন্তু বলেছিলেন যে সিগারেট রপ্তানিতে আমরা প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এবার তামাক পাতার রপ্তানি শুল্ক তুলে নিয়েছে, সিগারেট রপ্তানির শুল্ক কিন্তু নাই বলে আমরা দেখছি যে চীন সহ কয়েকটি জায়গায় কিন্তু সিগারেট রপ্তানি হয়েছে। তাহলে আমরা বলছি যে এই যে তাহিন ভাই যে প্রশ্নটি তুলেছেন যে সিগারেট রপ্তানি, তামাক পাতা রপ্তানি নিয়ে আমরা আহ্লাদিত, কিন্তু একই সাথে বাংলাদেশ থেকে কত টাকা সবজি রপ্তানি হয় সেই হিসাবটা কিন্তু আপনারা পরের স্লাইডে দেখবেন। সেখানে কিন্তু আমরা বলছি যে তামাক যে রপ্তানি হচ্ছে তার চেয়ে কিন্তু অনেক বেশি রপ্তানি হচ্ছে আমাদের কৃষি পণ্য। তাহলে দেখবেন যে ইয়েলো ব্যানারে যেটি আছে, ইয়েলো লাইনে যেটি, সেটি হচ্ছে যে আমরা বলছি যে 9 কোটি প্রায় 10 কোটি ডলারের কিন্তু আমাদের সবজি রপ্তানি হয়েছে। বিপরীতে আমরা দেখছি মাত্র 6.33 কোটি ডলারের তামাক রপ্তানি হচ্ছে। তাহলে আপনি তামাকের জন্য ছাড় দিচ্ছেন, তামাকের জন্য রাজস্ব ছেড়ে দিলেন, যারা সবজি চাষ করছে, বাংলাদেশ সবজি উৎপাদনে তৃতীয় হয়েছে
অন্যান্য যেটি তাহিন ভাই বলেছেন, তাহলে সেই উৎপাদনকারীদেরকে উৎসাহিত করার জন্য কি প্রণোদনা আমরা দিতে পারি না? তাহলে প্রণোদনা কোথায় দিচ্ছি? জনস্বাস্থ্যের জন্য। আরেকটি বিষয় আমরা বলি যে বাংলাদেশের সিগারেটের উৎপাদন কত, এইটি নিয়ে কিন্তু একটা বিভ্রান্ত তৈরি করা হয়। আপনারা জানেন যে প্রতি বছর বাংলাদেশে 8,600 কোটি স্টিক 8,600 কোটি স্টিক সিগারেট উৎপাদন হয়। এর মধ্যে 5,070 কোটি স্টিক উৎপাদন করে এককভাবে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, অর্থাৎ 64% মোট সিগারেটের উৎপাদন করে এই বহুজাতিক কোম্পানিটি। তাহলে আমরা বলছি যে সেই হিসাবে দেখা যায় দৈনিক গড়ে প্রায় 23 কোটি 56 লক্ষ সিগারেট বিক্রি হচ্ছে কিংবা খাওয়া দাওয়া হচ্ছে। এই যে 23 কোটি 56 লাখ সিগারেট প্রত্যেক বছর বাজেটের আগে আমরা দেখি নানান অজুহাতে যে কিন্তু সিগারেটের দাম বাড়তি ভাবে বাড়ানো হয়। এবারও তাই করা হচ্ছে, যখন আজকে তামাক নিয়ন্ত্রণ সেল থেকে, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল যে এই করোনার যেহেতু সবচেয়ে বেশি ক্ষতি করে ফুসফুসের সিগারেট, সেই করোনা আক্রান্ত হচ্ছে সিগারেট ধূমপায়ীরা বেশি। WHO এর পরামর্শ তারা কিন্তু সিগারেট বিপণন বন্ধের কথা বলেছিল। রাতারাতি কিন্তু প্রতি প্যাকেটে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা পর্যন্ত দাম বাড়লো। তাহলে আমরা বলছি যদি 2 দিনও 1 টাকা করে প্রতি স্টিক সিগারেটের দাম বাড়ে, তাহলে কিন্তু দিনে 23.5 কোটি টাকা, অর্থাৎ 2 দিনে দাম বেড়েছিল আমরা প্রায় 46 কোটি টাকা এই কোম্পানি এবং তাদের সঙ্গে যারা সাপ্লাই চেইনে আছে তারা কিন্তু মানুষের পকেট থেকে বের করে নিয়ে গেল। আমরা এই জন্যই বলছি যে সিগারেটের উৎপাদন নিয়ে যেমন বিভ্রান্ত আছে, সেই বিভ্রান্তিটা আমরা এখনই আসবো। আমরা যেমন বলছি যে সরকারিভাবে বিভ্রান্তিটা ছড়ানো হচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর যে ডেটা, সেই ডেটাটা কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে। কারণ আমি আগেই বললাম যে 2016-17 সালের যে সিগারেটের উৎপাদন কত ছিল সেইটির ডেটা কিন্তু আমরা দেখছি যে তখন উৎপাদন বিবিএস দেখিয়েছে, যদিও এটা এনবিআর এর যে ডেটা তার চেয়ে অনেক কম, তারপর আমি বলছি যে বিবিএস যে ডেটা দেখিয়েছিল 2016-17 অর্থ বছরে 7,000 কোটি স্টিক। রহস্যজনক ভাবে গত বছর যে বাজেট পেশ করেছেন সেই বাজেটে যে অর্থনৈতিক সমীক্ষা দেওয়া হয়েছে, সেই সমীক্ষাতে দেখা গেল যে এই সংখ্যাটা পাল্টে 1757 কোটি স্টিক হয়ে গেল। আপনারা খেয়াল করেন স্ক্রিনে যে তথ্যটা দেখছেন সেখানে প্রথম দুটো ডিজিট 7-0 কে পাল্টে কিন্তু 1-7 করা হয়েছে, শেষের যে 5-7-3 এই তিনটা ডিজিট কিন্তু ঠিক আছে, যার ফলে এটি যে কারো কাছে, নীতি নির্ধারকদের কাছেও কিন্তু এই বিভ্রান্তিটা সহজে আড়াল হয়ে যাবে, সাংবাদিকদের কাছেও কিন্তু সহজে চোখে পড়বে না। কারণ আপনারা হুট করে দেখলে শেষের 3টা ডিজিট যখন ঠিক আছে, সামনের দুটো ডিজিট যে 1-7-7-0-1-7 হয়ে গেল, এটি কিন্তু বোঝার উপায় নাই। এটি অর্থনৈতিক সমীক্ষা 2016-17 দেখে হলুদ দিয়ে দেওয়া আছে, অর্থনৈতিক সমীক্ষা 2018, অর্থনৈতিক সমীক্ষা 2019 কিভাবে তথ্যটা পাল্টিয়ে দিয়েছে খোদ বিবিএস অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কিন্তু এই হিসাবটা রাখে না, এই হিসাবটা এনবিআর রাখে। এনবিআর বলছে ওই বছরে 16-17 অর্থ বছরে 8,200 কোটি স্টিক সিগারেট উৎপাদন হয়েছিল, তারপরে কিন্তু তারা বলছে 7,000 কোটি, সেটা কিভাবে পাল্টে 1,700 কোটি হলো। রহস্যজনক ভাবে এবার কিন্তু তারা আরো কম বলছে, 1,500 কোটি স্টিক সিগারেট বলছে। তাহলে নীতি নির্ধারণ মহলের কাছে এইভাবে সরকারিভাবে যে বিভ্রান্ত করা হচ্ছে, এটি একটি গর্হিত অপরাধ। তাহলে আমরা বলছি যে এই যে বিভ্রান্ত করা হয়, এটি কিন্তু শুধু সিগারেটের সংখ্যা নিয়ে না, তামাক চাষ নিয়েও কিন্তু করা হচ্ছে। বলছে যে তামাক চাষ মাত্র 1% জমিতে হয় এবং প্রতি বছর সমস্ত তামাক কোম্পানিগুলোর আমরা কিন্তু দেখছি সিগারেট উৎপাদন বাড়ছে, জর্দার উৎপাদন বাড়ছে, বিড়ির উৎপাদন বাড়ছে, গোলের উৎপাদন বাড়ছে, তামাক পাতা রপ্তানি বাড়ছে, সিগারেট রপ্তানি হতো না, সিগারেট রপ্তানি বাড়ছে। কিন্তু দেখেন কৃষি মন্ত্রণালয় এবং বিবিএস এর ডেটা বলছে প্রতি বছর সিগারেটের উৎপাদন, এই তামাকের চাষের হার কিভাবে কমছে। এবং সেখানে তারা বলছে যে তামাক চাষ গেল 4 বছর আগে হতো 1,27,000 একর জমিতে, সেটি এবার কমে এসে নেমেছে 1,05,000 একর জমিতে। তাহলে এই যে তথ্য বিভ্রান্তি করা হচ্ছে, এই তথ্য বিভ্রান্তিটা করার কারণটা কিন্তু আমরা জানি। এই ডান পাশে যে আপনারা লাল কাগজটি দেখছেন, এই লালচে কাগজটি হচ্ছে ড্যাম, যার কথা বললাম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, যারা তামাকের দাম ঠিক করে দেয়। এবং সেখানে কিন্তু দেখবেন 1, 2, 3, 4, 5 করে গ্রেডিং করে দামটা ঠিক করে দেওয়া আছে। কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে 1% কম জমিতে, তারা হিসাব করে বলছে 0.08%তে তামাকের চাষ হয়। এবং তারা বলছে তামাক যেহেতু সারা বছর ধরে হয় না, যদি আমি সারা বছর অন্যান্য ফসলের হিসাব করি তাহলে এই পরিমাণ দাঁড়াবে 0.05%। এখন এই যে তথ্যটা দেওয়া হলো, এই তথ্যটা কিন্তু বিভ্রান্তিকর তথ্য। এই তথ্য দিয়ে যখন কৃষি মন্ত্রণালয়, কৃষিমন্ত্রী উপস্থাপন করেন, মন্ত্রণালয়ের লোকজন উপস্থাপন করেন, তখন কিন্তু আমাদের নীতি নির্ধারণী মহল তারা কিন্তু সঠিক নীতি নির্ধারণটা করতে পারেন না। সেজন্য আমরা বলছি এই বিভ্রান্তিগুলো, তামাক চাষ নিয়ে যে মিথ আছে, সেই মিথ
আমাদের ভাঙতে হবে। খুবই সহজ হিসাব, সিগারেটের উৎপাদন গেল 4 বছরে প্রায় 8,000 কোটি স্টিক থেকে 8,600 কোটি স্টিক হয়েছে। তাহলে 600 কোটি স্টিক হওয়ার জন্য তো আপনি সিগারেট তো করতে হলে তামাক লাগবে। জর্দাগুলোর উৎপাদন বেড়েছে, তামাক লাগবে। সিগারেট রপ্তানি হচ্ছে, তামাক পাতা লাগবে। তাহলে তামাকের উৎপাদন বাড়ছে, অথচ বিবিএস বলছে তামাকের উৎপাদন কমছে। এই দৃশ্যটা আমাদের আজকে এই বিভ্রান্তিটার মধ্যে কিন্তু ঘোড়াটাকে ফেলা হয় নীতি নির্ধারকদের। এর পরের স্লাইডে কিন্তু আমরা দেখবো যে আরেকটি বিষয় গেল কয়েক বছর ধরে আমরা শুনে আসছি, সেটি হচ্ছে চোরাচালান তত্ত্ব। এখন তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে নকল সিগারেট তৈরি। গেল বছর আমরা দেখলাম বাজেটের আগে অনেকগুলো জায়গায় অনেকগুলো নকল কারখানা সিগারেটের ধরা পড়লো, এবং কোথাও বাঁশবাগানে, কোথাও নদীর ধারে, কোথাও জঙ্গলের মধ্যে সিগারেট কারখানা। প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই চোরাচালান দেখি, জাপান টোবাকো তারা বলছে তারা যে একটা বিশাল অঙ্কের বিনিয়োগ 12,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে, এনে আকিস টোবাকো কিনেছে। সেই আকিস টোবাকো কিনতে গিয়ে তারা বলছে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 8ম বাজার সিগারেটের, শুধু সিগারেটের হচ্ছে 8ম বাজার। এর বাইরে তারা বলছে যে প্রতি বছর এখানে 2% হারে সিগারেটের উৎপাদন বাড়ছে। তাহলে যদি সিগারেটের উৎপাদন বাড়ে, এটি বলছে জাপান টোবাকো তার দলিলে, যে দলিলটি জাতীয় রাজস্ব বোর্ডে দেওয়া হচ্ছে, সরকারের কাছে দেওয়া হচ্ছে, তাহলে তারা কিভাবে, সরকারের যে সংস্থাগুলো আছে তারা বলতে পারে যে সিগারেটের উৎপাদন কমছে, তামাক চাষ কমছে? এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো পাশাপাশি বহুজাতিক কোম্পানি কিন্তু নিয়ন্ত্রণটা নিয়েছে। আমি আগেই বলেছি, ব্রিটিশ আমেরিকান টোবাকো 64% সিগারেটের বাজার নিয়ন্ত্রণ করে, আর আকিজ আগে করতো 20%, সেটি এখন জাপান টোবাকো নিয়েছে। অর্থাৎ 86% সিগারেটের বাজার এখন কিন্তু দুটি বহুজাতিক কোম্পানির হাতে চলে গেল। এই বহুজাতিক কোম্পানিগুলো যে প্রফিট করে, সেই প্রফিট কিন্তু তারা নিজ দেশে নিয়ে যায় ডিভিডেন্ড আকারে। আপনি বলতেই পারেন কোম্পানি নিয়ে যেতে পারে, কিন্তু গোটা দুনিয়াতে দেখেন এভাবে ঢালাও ভাবে কোনো কোম্পানিকে রেস্ট্রিকশন না দিয়ে ব্যবসা করার সুযোগ নেই। আমি এখানে সিগারেটের যে তথ্য দুটো দিয়েছি 2015-16 অর্থ বছরে, সেই দুটি তথ্য এখানে আপনারা দেখছেন যে কিভাবে সিগারেটের উৎপাদন বেড়েছে। এই চোরাচালান মিথের সঙ্গে আরেকটি কথা বারবার আমাদের সামনে বলা হয় যে কর বাড়ালে চোরাচালান বাড়বে। গোটা পৃথিবীতে সবচেয়ে কম দামে সিগারেট বিক্রি হয় বাংলাদেশে, এবং সেখানে মিয়ানমার ছাড়া পৃথিবীর সব দেশে আমাদের চাইতে অনেক বেশি দাম সিগারেটের। তাহলে সিগারেটের দাম যদি বেশি হয়, তাহলে আমার দেশের মানুষ এতই বোকা বিদেশ থেকে বেশি দামের সিগারেট কিনে বাংলাদেশে এসে কম দামে সে সিগারেট বিক্রি করবে? এখানেও একটু মজার তথ্য দিয়ে থাকি। আমরা কিন্তু দেখছি যে কাস্টমস গোয়েন্দার লোকজন যখন এয়ারপোর্টে এই চোরাচালানকৃত সিগারেট ধরে, কোথাও কিন্তু আইডেন্টিফাই করা যায় না কে সিগারেটটা এনেছে। তাহলে প্লেনে করে সিগারেট আনতে হলে কোনো না কোনো যাত্রীকে কিন্তু আনতে হয়, সেই যাত্রীকে কিন্তু কোনোদিনই ট্রেস করা যায় না। তার সঙ্গে আমি কিন্তু এখন নতুন করে বললাম যে নকল সিগারেটের যে কথা, নকল সিগারেটের গ্রামে গঞ্জে নাকি হচ্ছে, এটিও একটা নতুন তথ্য। অর্থাৎ তারা এতদিন ধরে যে তথ্য দিয়ে আসছে, আমরা গবেষণা করে দেখেছি যে সিগারেট চোরাচালান হওয়ার মতো বাংলাদেশের সুযোগ নেই। যতটুকু হয় সেটির সঙ্গে কোম্পানির একটি কূটকৌশল জড়িত। যে কথাটি বললাম আমি, যে এয়ারপোর্টে লাগেজ পাওয়া যায়, যেখানে সিগারেট আছে, যে সিগারেট বাংলাদেশে চলে না, সেই সিগারেট ওখানে কিন্তু লাগেজ আকারে পাওয়া যাচ্ছে, কিন্তু কারা এনেছে তাকে আজ পর্যন্ত ট্রেস করা যায় না। সুশান্ত সিনহা, আপনার কাছে আবার আমরা আসবো, আপনার সাথে আবার আমরা আসবো। আমাদের সাথে একজন অর্থনীতিবিদ আছেন, এস এম আব্দুল্লাহ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগের। আমরা ওনার সাথে একটু কথা বলে নিই, আপনার কাছে আবার আমরা আসবো। এস এম আব্দুল্লাহ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে সুশান্ত সিনহা একটি যেমন তথ্য দিয়েছেন যে যখন মোশাররফ হোসেন ভূঁইয়া সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, উনি যখন শিল্প মন্ত্রণালয়ের সচিব ছিলেন, উনি বোর্ডে ছিলেন, একটি বহুজাতিক তামাক কোম্পানির বোর্ডে ছিলেন। আমরা জানি যে সরকারে যখন যিনি শিল্প সচিব থাকেন, তিনি তামাক কোম্পানির বোর্ডে থাকেন। এর কারণ হিসেবে দেখানো সরকারের শেয়ার, সরকারের একটি অংশ শেয়ার রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে। আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে এই বিষয়টিকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা যেটা বলি, স্বার্থের দ্বন্দ্ব, সেই বিষয়টি সম্মুখে আসে কিনা? ধন্যবাদ। প্রথমেই আমি বিএনডিটিপি কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সুশান্তদার প্রেজেন্টেশন শুনছিলাম, খুবই চমৎকার তথ্যপূর্ণ একটি প্রেজেন্টেশন এখানে। তো যে ইস্যুটি সুশান্তদার কথা ধরে চলে আসছে, যে আমরা দেখতে পাই আমাদের দেশে তামাক কোম্পানিতে সরকারের একটি বড় শেয়ার আছে এখানে, এবং এখানে প্রশ্নটা আসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে কিভাবে আমরা দেখছি এই জায়গাতে।
যেখানে তামাককে আমরা অবশ্যই সবসময় একটি স্বাস্থ্যহানিকর পণ্য হিসেবেই কনসিডার করে আসছি, কিন্তু সেই একই জায়গায় যেখানে সরকার আসলে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে, কিন্তু সেই ক্ষেত্রে আবার এরকম স্বাস্থ্যহানিকর একটা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কিভাবে সরকার সেখানে শেয়ার মেনটেন করছে, এবং সেটা সে আজ থেকে না, বেশ অনেক দিন ধরেই সে শেয়ারটা মেনটেন করে আসছে। তো আপনি যদি আসলে এফসিটিসির দিকে তাকান, ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ টোবাকো কন্ট্রোল, যারা আসলে তামাক পণ্য নিয়ে কাজ করে, গবেষণা করে, তাদের কাছে এই এফসিটিসিটি একটি খুবই কমন একটি ডকুমেন্ট এবং কমন একটি এগ্রিমেন্ট, যেটা সম্পর্কে আমরা সবাই জানি। বাংলাদেশ এই এফসিটিসির প্রথম দিককার দেশগুলির মধ্যে একটি, যে এই এফসিটিসি এগ্রিমেন্টটা সাইন করে এবং পরবর্তীতে রেটিফাইড করে, এবং তারই ফলপ্রসূতে আমরা দেখতে পাই যে বাংলাদেশের ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেল এবং বাংলাদেশ ন্যাশনাল টোবাকো কন্ট্রোল ল এবং আরো অনেক ধরনের ইনিশিয়েটিভ হয়তো এর মধ্যে নেওয়া হয়। তো এই এফসিটিসির একটি অনেকগুলি আর্টিকেলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ 5.3, এই আর্টিকেল 5.3 এর সাথে আবার আরেকটা ইস্যু আমরা দেখতে পাই, যেটাকে আমরা সাধারণত ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স বা তামাক কোম্পানিগুলির কূটকৌশল বলে আমরা আসলে মনে করে থাকি। তো এই ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স এবং আর্টিকেল 5.3 এর মধ্যে আসলে একটি মার্জিনাল ডিফারেন্স আছে বা একটা প্রান্তিক পার্থক্য আছে, যে প্রান্তিক পার্থক্যটা আমরা অনেকেই হয়তো খুব ভালোভাবে তুলে ধরতে পারি না। সুশান্ত দা উনি ওনার কথায় যে কথাটা বলেছেন, এটা কমপ্লিটলি আসলে ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্সের মধ্যেও পড়ে এবং আর্টিকেল 5.3 এর সুস্পষ্ট একটা ভায়োলেশনের মধ্যে আসলে পড়ে, যে ব্যাপারে আমাদের আসলে এখনই সোচ্চার হওয়া প্রয়োজন। এবং আমি মনে করি যে যেহেতু আমরা এফসিটিসির একটি সিগনেটরি এবং রাটিফাই করেছি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কাজ শুরু করা উচিত যে এই শেয়ারটাকে কিভাবে ধীরে ধীরে কমিয়ে আনা যায় এবং কত দ্রুত সম্ভব আমরা এই শেয়ার থেকে আসলে বের হয়ে আসতে পারি। আদারওয়াইজ এফসিটিসির আর্টিকেল 5.3 অনুযায়ী যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমাদের রিজলভ করার কথা ছিল, সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা কোনোভাবেই রিজলভ করব না। এই প্রশ্নটির সাথে আরো একটু জিনিস আমি এখানে অ্যাড করতে চাই। আর্টিকেল 5.3 যেখানে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলা হয়েছে, সেটার সাথে সাথে শুধুমাত্র যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা হেলথ মিনিস্ট্রির কথা বলে তা কিন্তু নয়, বরঞ্চ এমন ভাবে বলা হয়ে থাকে যে গভর্নমেন্টের যেই সব অঙ্গ প্রতিষ্ঠানগুলো এই তামাক পণ্যের ব্যবসার কারণে এফেক্টেড হতে পারে, তাদের সবার নলেজ এবং অ্যাটিটিউডের কথাই সাধারণত আর্টিকেল 5.3 তে বলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এখানে আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট অ্যাওয়্যার সে আর্টিকেল 5.3 এর ইমপ্লিমেন্টেশন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুগুলিতে, কিন্তু আমার কাছে মনে হয় একজন টোবাকো কন্ট্রোল রিসার্চার বা তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণের একজন গবেষক হিসেবে আমার কাছে মনে হয় যে অন্য মিনিস্ট্রিগুলি আসলে এই আর্টিকেল 5.3 এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুতে আসলে কতটা সচেতন, সেই বিষয়ে আমার আসলে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং আমার মনে হয় এক্ষেত্রে একটি গবেষণা করা প্রয়োজন যে অন্য মিনিস্ট্রিগুলি বা ইন্টার মিনিস্টার যারা কানেক্টেড, ফর এক্সাম্পল মিনিস্ট্রি অফ এগ্রিকালচার হতে পারে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি হতে পারে, এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি হতে পারে, লেবার মিনিস্ট্রি হতে পারে, তারাও জড়িত এই জিনিসগুলোর সাথে। সুতরাং সেখানে একটি পূর্ণাঙ্গ সমন্বয়কৃত একটি গবেষণা হওয়া প্রয়োজন, যে গবেষণা থেকে আসলে প্রকৃত তথ্যটা তুলে আনা সম্ভব, যে কতটুকু আমরা আসলে অ্যাওয়্যার এই আর্টিকেল 5.3 এর বিষয়ে, এবং আমরা আসলে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্ষেত্রে আরো কতটুকু করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি একটা একটু অ্যাড করি এর সাথে আমাদের এটা হলো যে আমাদের যদি দেখি যে আমাদের বিএনপিতে সরকারের যে শেয়ার আছে, এই শেয়ারটা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয় এবং শেয়ারটার মূল কারণে তামাক কোম্পানিগুলো প্রভাব বিস্তার করে। বাংলাদেশের এটা যদি এই শেয়ার থেকে বাংলাদেশ সরকার কত কোটি টাকা পায়? 1600 কোটি টাকা পায়। এটা ট্যাক্স বাড়াইলেই আমরা এই 1600 কোটি টাকা পেতে পারি। এই 1600 কোটি টাকার জন্য আমরা তার ওই কোম্পানিতে শেয়ার থাকার কোনো দরকার নেই, আমরা একটা স্পেসিফিক ট্যাক্স, আমরা এখন বলতে স্পেসিফিক ট্যাক্স, যদি বর্তমান যে ট্যাক্স কাঠামো আছে তার মধ্যে স্পেসিফিক ট্যাক্স আরোপ করা হয়, সরকার প্রায় 9000 কোটি টাকার মতো এডিশনাল পেতে পারে। এই 1600 কোটি টাকা শেয়ার থেকে সংবিধানের সাথে আমার সম্পর্ক সাংঘর্ষিক হয়ে এই দায়িত্ব পালন করার কোনো দরকার নাই। বিএটির আপনার আমাদের যে এটা আমাদের সুশান্ত সিনহা বলবে যে বিএটি যে পরিমাণ আমার শেয়ার, তাতে যে পরিমাণ আমার বোর্ড অফ ডাইরেক্টর রাখতে, তা কোনোভাবেই সমীচীন হয় না। আরেকটা বড় বিষয় দিয়ে আমি একটা পুরাতন তথ্যে ফেরত যেতে চাই। বাংলাদেশে এই ধরনের কোম্পানিতে আমাদের যেমন শেয়ার আছে, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পূর্বে বাংলাদেশের মোট যে সম্পদ ছিল, শিল্প খাতে মোট সম্পদে আমাদের সরকারের ছিল 34% মালিকানা ছিল সরকারের। 72 সালে সরকার যখন জাতীয়করণ করে নেয়, মালিকানার হার দাঁড়ায় হচ্ছে 92%। এবং আমরা যে আন্তর্জাতিক বাণিজ্য তার প্রায়
আপনার 80% হচ্ছে রাষ্ট্রীয় করা হয়, এবং 15 লাখ টাকার উপরে আমাদের যে বিনিয়োগ ছিল সরকারের সবগুলো বিনিয়োগ আমরা নিয়ে নেওয়া হয়। আপনি যদি দেখেন সেই রাষ্ট্রীয় সম্পদের অনেকগুলো ছিল, তার মধ্যে আদমজি ছিল, অনেক শিল্প কারখানা ছিল। আমরা সেই সেই শিল্প কারখানাগুলো কিন্তু ধরে রাখতে পারি নাই। আমরা আমরা দেখবো যে আমাদের অনেক ভালো শিল্প আছে। আদমজির ক্ষেত্রে যেটা বললাম যে আদমজি আমাদের পাট কল ছিল, আদমজি আমাদের গর্ব ছিল, শেয়ার বড় ছিল, আমরা আদমজিকে ধরে রাখতে পারি নাই। আমাদের দেশে এখনো অনেক ভালো ভালো শিল্প আছে যে শিল্পগুলোকে আমরা নার্সিং করতে পারছি না। কিন্তু বিএটির মতো একটা স্বাস্থ্য হানিকর প্রতিষ্ঠানে 1600 কোটি টাকার জন্য আমি ধরেন আমার সরকার 6টা বেশি মন্ত্রণালয়ের সে প্রতিনিধি দিয়ে রাখছি, এখানে রাখছি। এতে যেটা হচ্ছে সরকারের কত টাকা লাভ হচ্ছে সেটা না, কোম্পানি প্রভাব বিস্তার করতে পারছে ধীরে ধীরে। যেটা সুশান্ত সিনহা বললো, 64% মার্কেট সে ডমিনেট করে দিচ্ছে। জনগণ ভ্যাট দিচ্ছে, সেই টাকা সে নিজের ট্যাক্স বলে চালায় নিচ্ছে। সবাই, যত মানুষের কাছে আপনি যাবেন, সবাই বলে ইন্ডাস্ট্রির প্রভাব আছে। দেশের অর্থনীতি সচল রাখতে, আজকে পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে আপনার অবদান রাখতেছে হচ্ছে আমার ফরেন রেমিটেন্স। আপনি যখন লকডাউন হয়েছে আমার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আপনি যখন আপনার লকডাউন হয়েছে আমার কৃষক ফসল বিক্রি করতে পারছে না, যেটাতে আপনি খেতে হয়, আপনি ঠিক সেই মুহূর্তে তামাককে নিত্য প্রয়োজনীয় পণ্য হিসাবে তাকে রাতারাতি ছাড়পত্র দিলেন। এটা অর্থনীতির বিষয় না, এটা প্রভাবের বিষয়। এই জায়গা থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এবং এই জন্যই আমরা বলি যে তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার অবিলম্বে প্রত্যাহার করা উচিত। জি, ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক আপনাকে। সাহেব, এখানে আমি সুশান্ত এখানে আমি সিনহার একটু কাছে আসতে চাই আবার। হ্যাঁ, বলুন, আপনি সঞ্চালক সাহেব, এখানে আমি সমাপ্ত। একটু আমাদের মাহবুব আলম তাহির ভাইয়ের সাথে একটু যোগ করতে চাচ্ছি, ওনার কথার সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করে। আপনি যদি দেখেন আমাদেরকে একটু আগে আমাদের সুশান্ত দা যে ডেটা শেয়ার করেছেন আমাদের সাথে, খুবই তথ্যবহুল একটি প্রেজেন্টেশন শেয়ার করেছেন। আপনি যদি এখানে দেখেন যে বিএটি বা অন্য যে তামাক কোম্পানিগুলি, তাদের যে প্রফিট গ্রোথ দেখানো হচ্ছে, এবং এই প্রফিট গ্রোথে যদি আপনি দেখেন একদিকে প্রোডাকশন কমছে, কিন্তু অন্যদিকে দেখানো হচ্ছে যে তাদের প্রফিট কিন্তু বেশ ভালো। আর প্রফিট মার্জিন যদি আপনি কনসিডার করেন, এই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে মোটামুটি আমাদের কান্ট্রিতে যারা বিভিন্ন জায়গায় ব্যবসা করছে, গার্মেন্টস সেক্টরে বা অন্যান্য সেক্টরে যারা ব্যবসা করছে, সেখানে তাদের যে প্রফিট মার্জিন, তার তুলনায় আমার ধারণা এখানে যে প্রফিট মার্জিন, সেই প্রফিট মার্জিন অনেক বেশি। এবং আমার যতটুকু তথ্য আমার কাছে অ্যাভেলেবল, সেই তথ্য অনুযায়ী আমি জানি যে মোটামুটি তাদের প্রফিট মার্জিন অলমোস্ট 28%। তো প্রশ্ন হচ্ছে যে এই 28% প্রফিট মার্জিন নিয়ে ওনারা এখানে ব্যবসা করছেন, কিন্তু সেখান থেকে গভর্নমেন্টের যে বেনিফিটটা এই শেয়ার থাকার কারণে পাচ্ছে সেটা মাত্র 1600 কোটি টাকা। ঠিক আছে। আর আমরা মার্কেট শেয়ারের কথা যখন বলি, এটা সুশান্ততার প্রেজেন্টেশনের মধ্যে উঠে আসছে, আমাদের সবচেয়ে বড় যে দুইটা টোবাকো কোম্পানি আমাদের এখানে এখন অপারেট করছে, তারাই মোটামুটি টোটাল মার্কেটটাকে তারা কমপ্লিট করছে, কভার করছে। মোটামুটি একটা মনোপলি সিচুয়েশন কিন্তু আমাদের এইটার মধ্যে দেখতে পাচ্ছি। এখন এই যে দুইটা মার্কেট, দুইটা ইন্ডাস্ট্রি বা দুইটা ফার্ম যারা এই টোটাল মার্কেটটাকে অপারেট করতেছে বা মার্কেটটাকে কমপ্লিট কন্ট্রোল করছে, তারা দুজনেই তাদের অরিজিন যদি আপনি কনসিডার করেন, তাদের অরিজিন তো আমাদের কান্ট্রির না, তাদের অরিজিন হচ্ছে বাইরের একটি দেশের। তো সেই ক্ষেত্রে একদিকে তার প্রফিট বাড়তেছে, গভর্নমেন্টের শেয়ার আছে যথেষ্ট, সেই শেয়ারের তুলনায় তার আর্নিং হচ্ছে মাত্র 1600 কোটি টাকা, তাহলে এবং তার মার্জিন হচ্ছে 28%। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই বড় প্রফিটের অংশটুকু যাচ্ছে কোথায়? সঙ্গত কারণে আমাদের মনে নিশ্চয়ই উকি দিচ্ছে এই টাকাটা ক্যাপিটাল আউটফ্লাও হয়ে যাচ্ছে, ক্যাপিটাল ফ্লাইট হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল ফ্লাইট যদি হয়ে যায় এরকম বড় দুইটা কোম্পানির মাধ্যমে এত বড় একটা সেক্টর থেকে, সেই ক্ষেত্রে এটা আমাদের দেশের অর্থনীতিতে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা নিশ্চয়ই ভাববার সময় আছে এখানে। ধন্যবাদ। আমি আরেকটা মজার তথ্য দেই। আপনি যদি চোরাচালান নিয়ে, আমাদের সুশান্ত সিনহা বলেছেন ওনার একটা গবেষণা আছে, সেখানে দেখিয়েছে যে বাজেটের আগে মার্চ থেকে এপ্রিল মাসে চোরাচালানের নিউজ বেড়ে যায়, এবং এগুলা ফরম্যাটের নিউজ, বিভিন্ন পত্র পত্রিকা বিশ্লেষণ করে আপনার দিচ্ছি। এই বছর আপনি চোরাচালানের এখনো কোনো ঘটনা শুনেন নাই। চোরাচালান যখন হয়, একটা মাত্র ঘটনা এসেছিল পত্রিকাতে, একটা মাত্র ঘটনা আসছে। চোরাচালান যে করে, বা যেটা আপনি যদি সিগারেট কনজাম্পশন তো কমে নাই, আমাদের ডাটা বলছে না যে সিগারেট কনজাম্পশন কমছে বা ইয়ে করছে, সবকিছু চোরাচালান হঠাৎ এরকম বন্ধ হয়ে যায়। এগুলা ইন্ডাস্ট্রির এক ধরনের মনোপলি, যেগুলো পলিসি মেকারদের
প্রভাবিত করার জন্য। অধিকাংশ পলিসি মেকাররা যে কারণে, আমি যেটা বললাম যে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে বলবেন রংপুরে অনেক তামাক চাষ হয়, রংপুরে, কিন্তু রংপুরে আসলে অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল তামাক আলম, চাষ হয় সেখানে। জি অ্যাডভোকেট সৈয়দ মাহমুদ, চোরাচালান নিয়ে আপনার কাছে আবার ফিরবো, কিন্তু তার আগে আমরা যে বিষয়টিতে ছিলাম কোম্পানি শেয়ার নিয়ে আমি সুশান্ত সিনহার কাছ থেকে কিছু শুনতে চাই। আপনার মন্তব্যটা কি, আপনি যদি একটু বলেন, এবং আপনার কাছে কোনো উপাত্ত থাকলে তা যদি আপনি একটু আমাদের সাথে যারা আছেন তাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, এই দুটো বিষয় খুব জরুরি। একটা হচ্ছে যে কোম্পানির শেয়ার কত আছে এবং সেটাকে কেন্দ্র করে কার শেয়ার কতটুকু, কে কতটুকু পাচ্ছে। আপনি যদি স্লাইডটা দেখেন খুব ভালো হয়, সেটি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে আমাদের সরকারের শেয়ার আছে। সরকারের শেয়ার বলতে কতটুকু আছে, টোটাল শেয়ার হচ্ছে 9.61%। তাদের 100টা শেয়ার যদি হয় তাহলে 100টা শেয়ারের মধ্যে 9.6টা শেয়ার হচ্ছে সরকারের। এই সরকারের কার কার এই শেয়ারটা হচ্ছে ইনভেস্টমেন্ট শেয়ার বাদে মূল শেয়ারটা হচ্ছে 5.82%। এরপরে আছে সাধারণ বীমা কর্পোরেশন, অর্থাৎ সরকারের যে আরেকটু আগে আপনার এরপরে আছে, এরপরে স্লাইডটাই যে সরকারের আমি বলছিলাম যে যে তিনটি সংস্থার নামে আছে সেই তিনটি সংস্থা হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি, তাদের হাতে আছে 5.82% শেয়ার। এরপরে সাধারণ বীমা কর্পোরেশন, তার হাতে আছে 2.82% শেয়ার। এবং সাধারণ বীমা কর্পোরেশনের বাইরে আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ বিডিবিএল, যেটি তাদের হাতে আছে মাত্র 0.33%। আরেকটি, এটি খুবই আমার কাছে অদ্ভুত লেগেছে, মহামান্য রাষ্ট্রপতির নামে প্রেসিডেন্ট রিপাবলিকস অফ বাংলাদেশ অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতির নামে আছে 0.64% শেয়ার। এই চারটি সরকারের প্রতিষ্ঠান মহামান্য রাষ্ট্রপতির নামে, বিডিবিএল এর নামে, আইসিবির নামে এবং সাধারণ বীমার নামে 9.61% শেয়ার আছে। বাকি 7% মতো শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে এবং 72% শেয়ার কিন্তু কোম্পানির নিজস্ব মালিকানাদের হাতে আছে। যদি আমরা দেখি বেসরকারি একটি কোম্পানি, বহুজাতিক কোম্পানি, এই কোম্পানি কিন্তু পরিচালিত হয় বেসরকারি কোম্পানি পরিচালিত তার বোর্ড দ্বারা। এই বোর্ডে সাধারণত কোম্পানি যারা মালিক তারাই থাকার কথা, কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির এর পরের স্লাইডটা মানে আমরা যদি দেখাতে পারতাম ভালো হতো। সেখানে মোট সদস্য সংখ্যা 10 জন, এর মধ্যে 5 জনই কিন্তু সরকারের বিভিন্ন সংস্থার অর্থাৎ বিভিন্ন সচিবরা আছেন। এখন যে কদিন আগে, মাত্র 3 দিন আগে যে কৃষি, এই স্লাইডটা নেই এখানে দেখানোর দরকার নেই, স্লাইডটা নেই এখানে। কদিন আগে যে শিল্প সচিব ছিলেন আব্দুল হালিম, তিনি কিন্তু এখনো বিএটি বোর্ডের মেম্বার। যেহেতু আব্দুল হালিম এখন চেঞ্জ হয়ে গেছে, নতুন সচিব এসছেন, আপনারা দেখবেন কদিনের মাথায় বিএটির বোর্ডেও কিন্তু এই পরিবর্তনটা আসবে। কৃষি সচিব, তিনি কি কারণে এই বিএটির বোর্ডের মেম্বার হতে পারে আমার ধারণা নেই, কারণ শিল্প সচিব কিভাবে হবেন, কোন কারণে হবে, কোন স্টেকের কারণে হবে তারও কিন্তু, কারণ শিল্প সচিবের অধীনে কিন্তু আইসিবি নয়, বিডিবিএল নয়, সাধারণ বীমা নয়, এমনকি মহামান্য রাষ্ট্রপতি নিজস্ব তার একটি দপ্তরই আছেন। তাহলে কেন শিল্প সচিব এখানে বোর্ডের মেম্বার হবেন, কেন কৃষি সচিব এখানে মেম্বার হবে? আমরা কিন্তু দেখছি যে দিনের পর দিন এই সচিবদের কিন্তু বোর্ডে রাখা হচ্ছে। এর বাইরে আছেন অর্থ মন্ত্রণালয়ের একদম অতিরিক্ত সচিব কিন্তু এখানে আছেন। বিভিন্ন সময় এইভাবে কিন্তু আমরা আইসিবির নির্বাহী পরিচালক তাকে কিন্তু রাখা হয়। অর্থাৎ আমরা দেখছি যে 10 জনের যে পরিচালনা পর্ষদ, তার মধ্যে 5 জনই সরকারের লোক। এই যে ছবিটা আপনারা দেখছেন এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং, এখানে কিন্তু 10 জন আছে, উপরে আছে বিএটির চেয়ারম্যান, তার এমডি এবং তার ফাইন্যান্স ডিরেক্টর। তারপরে মাঝখানে যে 3 জন আছেন, এর প্রথম জন এবং তৃতীয় জন থেকে শুরু করে একজন যিনি আছেন আফতাবউদ্দিন আহমেদ, ইনি হচ্ছেন আমেরিকা বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট, উনি ছাড়া এবং শেষের জন যিনি কোম্পানির সেক্রেটারি ছাড়া বাকি 5 জনই কিন্তু সরকারের সচিব। অদ্ভুত ব্যাপার, এই সচিবরা যতটুকু জানা যায় বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর সর্বোচ্চ পদ হচ্ছেন সচিব। এই সচিবরা যখন বিএটির বোর্ডে আছেন, সেই বোর্ডের ডকুমেন্ট যদি দেখেন সেখানে তিনি যে সচিব, এটি খুঁজে পেতে আপনাকে অনেক দূরে যেতে হবে, প্রথমেই বলা নেই। আগে একটা সময় বলতো শিল্প সচিব অমুক, মিকাইল শিপার যখন ছিলেন, তারপরে কিন্তু পরিচয়টা দেওয়া হতো। এখন তার পরিচয়টা ভেতরে দেওয়া হয়, অর্থাৎ আপনাকে খুঁজে পেতে বের করতে হবে যে তিনি আসলে কে। মামুন আব্দুল্লাহ মামুন বা শিল্প সচিব কে উনি, এই কথাটা কিন্তু ডিরেক্ট করে বলা নেই। এই নীতি নির্ধারণের ক্ষেত্রে যে প্রভাব, একটা একটু যদি পরিষ্কার করেন, মানে 10 জন ডাইরেক্টর, বাংলাদেশের শেয়ার হচ্ছে 7%, 9.1 জন্য 5 জন হচ্ছে আপনার বাংলাদেশের থেকে সচিব যারা রিলেভেন্ট মিনিস্ট্রি না, আর 4 জন হচ্ছে বাকি ধরেন আপনার 90% শেয়ারের জন্য পরিচালক। হ্যাঁ, তো এটা এক ধরনের অসম এই বন্টনের উদ্দেশ্য যে উনি কূটকৌশল, এটা
এটা আসলে পরিষ্কার। এটা শুধু বাংলাদেশে না, এটা শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল ট্রেন্ড যদি দেখা যায়, কোনো বেসরকারি কোম্পানি কিংবা বহুজাতিক কোম্পানিতে এ ধরনের বাইরের মানুষের শেয়ার হোল্ডার এত বেশি দেওয়ার সুযোগ নেই। কারণ বোর্ডে যে সিদ্ধান্ত নিতে হয়, তারা নন এক্সিকিউটিভ ডিরেক্টর হলেও তারা যে মতামত যে দেবেন, সেই মতামতটা কিন্তু সরকারের ধারে চাইলে বেশি নিতে পারে, কিন্তু তারা এখানে দিয়ে রেখেছেন কারণ তারা জানেন যে এই সচিবদেরকে তারা এখানে রাখা হয়েছে একভাবে, তাদের সাথে তাদের যে সম্পর্ক, সে কারণে আমরা দেখি যে কৃষি মন্ত্রণালয় যখন তামাক চাষ নিরুৎসাহিতকরণ করা বন্ধ করার কথা বলা হয়, তখন কিন্তু কৃষি মন্ত্রণালয় বলে যে না, বন্ধ করা ঠিক হবে না, এটা অর্থকরী ফসল, এটা নিরুৎসাহিতকরণ করা, আস্তে করে, অর্থাৎ আপনাকে আঘাত করবে ফুল দিয়ে, যাতে করে আপনি ব্যথা না পান। আবার আপনি যে আঘাত করলেন না এমনও যেন না হয়, আপনি একটু ফুল দিয়ে আঘাত করলেন, সেই ফুল দিয়ে আঘাত করার মতো কিন্তু কৃষি সচিবরা দিনের পর দিন এই কোম্পানির বোর্ডে যখন থাকেন, তারই ফলাফল কিন্তু হয়। আমরা যদি পরে যাই তাহলে আমরা দেখবো পরের স্লাইডে আমরা যেটা বলছি, আমরা একটু পরে আসবো। তার আগে কি আমাদের সাথে যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন, আমরা দর্শক শ্রোতাদের কি কয়েকটা কমেন্ট নিয়ে আসবো কিনা? আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফারহানা জামান লিজা বলেছেন তামাক কোম্পানি থেকে যে রাজস্ব আসে তার থেকে অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি। এই ডেটাটি যদি কোনোভাবে সম্ভব হয় আমরা সুশান্ত সিনহা আপনার কাছ থেকে চাইবো। তামাক কোম্পানির নিজ থেকে রাজস্ব বোর্ড কেন বেরিয়ে আসতে পারছে না? তার মানে দর্শকরা আমাদের সাথে আছেন। এখানে আমি দেখছি ইব্রাহিম খলিল বলেছেন, তারপরে হচ্ছে আব্দুর রাজ্জাক বলেছেন কংগ্রেচুলেশন টু অর্গানাইজারদের কংগ্রেচুলেশন আপনি জানিয়েছেন যে এরকম একটা এবং রিসোর্স পার্সন যারা আছেন তাদেরকে কুষ্টিয়ার পক্ষ থেকে তিনি জানিয়েছেন। ইমরান হোসেন মিলন বলেছেন কর্মসংস্থান এত কম, জনগণ বেশিরভাগ রাজস্ব দিচ্ছে, কৃষক মরছে এটি চাষ করে, তাহলে কেন কোম্পানির স্বার্থ রক্ষায় কারা এর পেছনে কাজ করছে, এটা কেন থামানো যাচ্ছে না? মানে উনি আসলে একজন বিক্ষুব্ধ জনগণ বলা যাচ্ছে যে কোম্পানি মানে মানুষের ক্ষতি হচ্ছে সব দিক দিয়ে, সেখানে কেন কোম্পানির স্বার্থ দেখা হচ্ছে, এই প্রশ্নটি উনি আসলে জানতে চেয়েছেন। প্রশ্নটি আমাদেরও। শারমিন আক্তার বলেছেন কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এনবিআর এ তামাক কোম্পানির প্রভাব লক্ষণীয়। কৃষি মন্ত্রণালয়, এনবিআর ও শিল্প মন্ত্রণালয়ের উচিত কোম্পানির প্রভাব থেকে বের হয়ে আসা। আমাদেরও দাবি তাই। শারমিন আক্তার, আপনার দাবির সাথে আমরাও একমত পোষণ করছি। এখানে আতাউর রহমান মাসুদ উনি বলেছেন 2 কোটি সিগারেট সেবী প্রতিদিন 23 কোটি 56 লক্ষ কাঠি সিগারেট খাচ্ছে। খুবই ভয়ঙ্কর, আসলেই ভয়ঙ্কর। আমরা আবার হয়তো মতামতে ফিরবো, অন্যদের মত যা আছে, অন্যদের কমেন্ট গুলো আমরা জানতে চাইবো। সুশান্ত সিনহা, আপনি যা বলছেন। না, এখানে একটা বিষয় যেটি প্রফেসর আব্দুল্লাহ সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ স্যার তুলেছিলেন সেটি একটু বলি, যে প্রফিটটা যেটি হচ্ছে, দেখেন আকিস বিড়ি কোম্পানি বা সিগারেট কোম্পানি যেটি হোক না কেন, আকিস যখন তার ব্যবসা রয়্যালিটি সহ বিক্রি করে দিল, সেখানে কিন্তু 12,000 কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে জাপান টোবাকোকে, তারা এখানে ব্যবসা করার জন্য এসছে। এখান থেকে কিন্তু দেশীয় কোম্পানি ছিল বলে এই টাকাটা বাংলাদেশে বিনিয়োগে এসছে, এবং বিডার তথ্য অনুযায়ী বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ এখানে। হ্যাঁ, এটা তো উল্লাসিত হওয়ার ঘটনা যেমন আছে, তেমনি আমরা বলছি যে মানুষ মারার জন্য আপনি এখানে বিদেশি বিনিয়োগ নিয়ে এলো, সেটি কিন্তু আপনাকে দেখতে হবে। তারপরেও বলছি দেশীয় কোম্পানি ছিল বলেই আজকে কিন্তু এই টাকাটা দেশে ঢুকলো। এখন যে কথাটি শিক্ষক আব্দুল্লাহ স্যার বললেন যে এই যে কোম্পানিগুলো প্রফিট করছে, এখন টোটাল মার্কেট শেয়ার 64% বিএটির, 20% জাপান টোবাকোর, তাহলে 80-84% যখন তার যে প্রফিট হবে, 100 টাকার প্রফিট হলে তার যদি ভাগ হয় 84 টাকা, কিন্তু 1 টাকাও বাংলাদেশে থাকবে না, সব টাকাই কিন্তু বিদেশে চলে যাবে। এই বিদেশে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় উনি তুলেছেন যে কোম্পানির লাভ কেমন। আমি বলছি যে বিজিএমই সভাপতি সহ অন্যান্য যারা আছেন বিভিন্ন সময় বলেন যে গার্মেন্টস কারখানা চালানো তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, বেতন দেওয়া, র মেটেরিয়ালস কেনা, এগুলা কিন্তু কোনোদিন কিন্তু তামাক কোম্পানির পক্ষ থেকে আমরা শুনিনি তাদের ব্যবসা করতে কঠিন হচ্ছে না। সেটি পাবলিক ডকুমেন্ট। আমি যে কথাগুলো বলছি, যে তথ্যগুলি বলছি, এগুলো পাবলিক ডকুমেন্ট, এগুলো ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি ওয়েবসাইট থেকেই নেওয়া। তারা বলছে 2019 সালে তাদের প্রফিট হয়েছে 29%। বাংলাদেশে একটি কোম্পানি তার প্রফিট হয়েছে, তামাক কোম্পানি 29%। যদি এই তথ্যটি 29% অন্য কোনো কোম্পানি বাংলাদেশে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি গেল 10 বছরের অর্থনৈতিক সাংবাদিকতা করতে গিয়ে বাংলাদেশের কোনো কোম্পানি নেই তার প্রফিট ট্যাক্স, কর, ভ্যাট সমস্ত কিছু বাদ দিয়ে, তার কস্ট অফ সেল, তার কর্মচারীর বেতন ভাতা দিয়ে নিট প্রফিট 29% বাংলাদেশের দ্বিতীয় কোনো কোম্পানির আছে কিনা এটি খুঁজে পাওয়া মুশকিল হবে। তাহলে এই যে 29% প্রফিট হলো, এখানে আরেকটি ছোট্ট শুভঙ্করের ফাঁকি আছে, সেখানে কোম্পানি বলছে তার প্রোডাকশন কমেছে 3%। তাহলে লাভটা কিরকম হয়েছে খেয়াল করুন, যে তার 3% প্রোডাকশন কমেছে অথচ প্রফিট বেড়েছে 29%।
তাহলে প্রোডাকশন কমলে আপনার তো প্রফিট একটু কমার কথা, না কমলেও আগের বারের মতো থাকার কথা। কিন্তু কোম্পানি বলছে যে আমার প্রফিট বেড়েছে 29%, কিন্তু আপনার উৎপাদন কমেছে 3%। তাহলে এই যে কেন এটা হচ্ছে, এটা হওয়ার কারণটা হচ্ছে কোম্পানির মতো করে ট্যাক্স কাঠামো করাটাই। এবং কোম্পানিও কিন্তু বলছে, যেটি আমি বললাম, এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া তিনি কদিন আগে একটা কলামও লিখেছেন যে রাজস্ব আদায়ের জন্য। হ্যাঁ, আমরা রাজস্ব আদায়ের কথা বলছি। উনি যখন এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, বা আমরা তখন গত বছরের বাজেটের পরপরই বলেছিলাম যে বাজেটে এবার কি করা হচ্ছে, তামাক কোম্পানিকে 400 কোটি টাকা ছেড়ে দিয়েছে। সেটি কি? সেটি হচ্ছে ইনপুট ক্রেডিট। ইনপুট ক্রেডিট মানে আপনি যদি কোনো জিনিস র ম্যাটেরিয়ালস কেনার সময় ভ্যাট দেন, আবার ওই ম্যাটেরিয়ালসটা নিয়ে যদি আপনি পণ্য বানান, সেই ফিনিশড পণ্য বানালেও আপনাকে ভ্যাট দিতে হবে। তাহলে একই পণ্যের কাঁচামাল ব্যবহার করে করছেন বলে দুই জায়গায় এরকম করে ভ্যাট হয় না, সেজন্য এক জায়গায় নেওয়া হয়, ইনপুট ক্রেডিট সুবিধা বলে। এটি বাংলাদেশের সমস্ত কোম্পানির জন্য দেওয়া ছিল, শুধুমাত্র জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বাংলাদেশ সরকার গেল 1 বছর আগ পর্যন্ত তারা তাদের দলিলে বলেছিল তামাক কোম্পানি এটি ছাড় পাবে না, অর্থাৎ তাদেরকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তামাক চাষের সময় কেনার সময় দিতে হবে, আবার তা দিয়ে যখন প্রোডাক্ট করবে সেখানেও দিতে হবে। সেই ইনপুট ক্রেডিট সুবিধা রাতারাতি বাতিল করে দেওয়া হচ্ছে, যেটি অর্থ বিলে উল্লেখ করা নাই, একভাবে গোপনে করা হচ্ছে। সেটি কিন্তু আমরা পরে দেখলাম বাজেট পাশের পরে। তাহলে সেখানে কত কোটি টাকা গেছে? সেখানে এক বছরে 400 কোটি টাকা এই তামাক কোম্পানিগুলো যেটা সরকারকে দিত, সেই টাকাটা এখন আর দিতে হবে না। তাহলে আমরা যখন রাজস্ব বাড়ানোর প্রস্তাব করছি, এনবিআর তখন বলছে আমার রাজস্ব নাই। তাহলে এনবিআর কেন 400 কোটি টাকা ছেড়ে দিল ইনপুট ক্রেডিট সুবিধা? কেন তারা রপ্তানি শুল্ক 25% ছিল, সেটি পরে 10% করলো, কমিয়ে তারা 0% করলো, যে কারণে এখন তামাক পাতা রপ্তানি হলে যে শুল্কটা আসতো, আমি আগেই বলেছি ডেটা দিয়ে, যে 52 কোটি টাকা। তাহলে 52 কোটি টাকা, এই টাকাটা কম না তো। 400 কোটি টাকা আপনার কাছে খুব কম মনে হতে পারে, যারা শুনছেন তাদের কাছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে কোনো বিষয় না। আপনি জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিচ্ছেন, হাজার হাজার ডাক্তার কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের এক বছরের বাজেট কিন্তু 400 কোটি টাকার কম। আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে শত শত শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী পড়াশোনা করছে, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক বছরের বাজেট কিন্তু 400 কোটি টাকার কম। তাহলে যে টাকাটা কলমের এক খোঁচায় তামাক কোম্পানিকে জাতীয় রাজস্ব বোর্ড ছেড়ে দিল, এতে শুধু তামাক কোম্পানির এই ছাড়ের মধ্য দিয়ে সরকারেরই 400 কোটি টাকা রাজস্ব কমলো না। এই টাকাটা থাকলে আমাদের যে খরচ, বিশেষ করে এসডিজি বাস্তবায়নের জন্য যে স্বাস্থ্য খাতের খরচ, আপনি তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বের চেয়ে তো আর কোনো গুরুত্ব হতে পারে না। এই করোনার সময় তো আপনি তাই রব উঠেছে আমাদের সরকারি হাসপাতালগুলোতে, কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাহলে 400 কোটি টাকা ছেড়ে দিয়েছেন। তাহলে আমরা বলছি জাতীয় রাজস্ব বোর্ড, কিন্তু আমরা সেই সময় বলেছিলাম, গত জুনে যখন বাজেট হয় তখনই আমরা বলেছিলাম যে এনবিআর যে সিদ্ধান্ত নিল তাতে করে রাজস্ব কমবে। তাহলে এনবিআর এর উপরে টার্গেট দেওয়া হয় রাজস্ব আদায়ের জন্য, আমরা বলছি যে কি করে রাজস্ব বাড়বে, এনবিআর কে আমরা সহযোগিতা করছি, অথচ এনবিআর কিন্তু উল্টো তার ছাড় দিয়ে যাচ্ছে। তাহলে কেন এই ছাড়গুলো দিচ্ছে? আমরা জানি যে তাদের সঙ্গে যে মত কর কাঠামো নিয়ে যে বৈঠকগুলো প্রাক বাজেট হয়, আমরা দীর্ঘদিন ধরে বলছি যে এফসিটিসির কথা, এফসিটিসি অনুযায়ী কোম্পানির সাথে বৈঠক করা যাবে না তা না, কোম্পানির সাথে আপনি বৈঠক করতে পারবেন, সরকারও বসতে পারবেন, কিন্তু সেটা প্রকাশ্যে হতে হবে, সেটি স্বচ্ছ হতে হবে, কার কি বক্তব্য সেটা থাকতে, অর্থাৎ গোপনে বৈঠক করতে পারবেন না। তাহলে এনবিআর এর কাছে প্রাক বাজেট মিটিং এ, আমি গেল 10 বছরের কথা বলছি, 10 বছরের 8 বছরই কিন্তু আমরা দেখেছি সমস্ত চেম্বার গুলো যখন বসে সবাই আসে, কিন্তু সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন তারা কিন্তু আসে, তারা কিন্তু গোপনে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আলাদাভাবে, আমাদের সঙ্গে কথাও বলেন না মিডিয়ার সাথে। 2 বছর আগ থেকে এটি শুরু হয়েছে, মিডিয়ার দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এখন ওপেন বসছে, যদিও তারা প্রস্তাব এখনো পাবলিকলি দেয় না। তাহলে যে কথাটি বলছিলাম, আপনি যদি আমার স্লাইডে ফিরে যান, কোম্পানির পছন্দের কর কাঠামো সেই জায়গায়, তাহলে কিন্তু সিগারেট বাংলাদেশে যে কর কাঠামো জটিল বলা হচ্ছে, এটি আসলে জটিল না, এটি বলা চলে যেটি সহজীকরণ করা হচ্ছে কোম্পানির জন্য, এমন ভাবে করা হচ্ছে। সেই স্লাইডটা যদি একটা আমি শেষ করে নিই, যে কোম্পানির কর কাঠামোটার যদি স্লাইডটা আপনারা দেখেন, বাংলাদেশে কি হয়েছে, কেন 3% উৎপাদন কমের পরও 3% উৎপাদন কমের পরেও ব্রিটিশ আমেরিকান টোবাকোর 28% বেড়েছে। সেই স্লাইডটাতে একটু যাওয়ার জন্য অনুরোধ করছি আমি। সেটি হচ্ছে কোম্পানির পছন্দের কর কাঠামো, এর বেশ আগের স্লাইডটাতে আপনারা যদি যান, সে দেখবেন আমরা গেল 4 বছরের ডেটা অ্যানালাইসিস করেছি, এটা একটু যদি বড় করা সম্ভব হয়, সেখানে কিন্তু দেখবেন যে এই 4 বছরে
যে জিনিসটি করা হয়েছে, সিগারেটের দাম বেড়েছে। যারা ভোক্তা তারা আমাদেরকে বলেন যে আপনারা তামাক কোম্পানির বিরুদ্ধে কথা বলতে গিয়ে সিগারেটের দাম বাড়ান। আমরাও বলছি যে হ্যাঁ, আমরাও দাম বাড়ানোর কথা বলছি, কিন্তু সেটা কোন উপায়ে, সেই উপায় নিয়ে ত্রুটিটা নিয়ে বলছি। ত্রুটিটা কি? আপনি যদি এখানে দেখবেন সিগারেটের মূল্য স্তরটা বাড়ানো হয়েছে। যেমন উচ্চ স্তরের একদম প্রিমিয়াম বেনসন সিগারেটের দাম ৭৩ টাকা থেকে 4 বছরে 123 টাকা করা হয়েছে, প্রায় 52 টাকা কিন্তু বা 55 টাকা বাড়ানো হয়েছে। এখানে 2% আর টাকা দাম বাড়ানো হয়েছে 53 টাকা। তাহলে আমরা বলছি এই যে 53 টাকা বাড়ানো হলো, এর উপরে 2% ট্যাক্স বাড়লেও যেখান থেকে সরকারের রাজস্ব বাড়বে এটি ঠিক, কিন্তু বড় একটা লাভ বাড়বে কোম্পানি। অর্থাৎ আপনি যদি ট্যাক্সটা বাড়াতেন, অর্থাৎ দাম আগেরটাই থাকতো, ট্যাক্সের পোর্শনটা যদি 10% বাড়ানো হতো, দাম যদি ওই থাকতো, তাহলে সরকারের রেভিনিউটা কিন্তু আরো বাড়তো। জনগণ যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা সরাসরি রাষ্ট্রের কোষাগারে যেত। এখন যেটা করা হচ্ছে, এখন প্রতি গেল কয়েক বছর ধরে এই জটিল কলকাঠামোকে বলে 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 এমন করা হচ্ছে যে গোপনে গোপনে এবারও হয়তো সিগারেটের মূল্য স্তরটা বাড়া হবে, তো দাম বাড়িয়ে দেওয়া হলো। তাহলে দাম বাড়লে কি হবে? দাম বাড়লে একটা লাভ হবে কোম্পানির, আর একটা লাভের অংশ সরকার রাজস্ব পাবে। এই ত্রুটির কারণেই কিন্তু আমরা বলছি বাংলাদেশে যে তামাকের কর কাঠামো, সেটি হচ্ছে কোম্পানির পছন্দের তামাকের কর কাঠামো। আর এই কর কাঠামোর কারণেই কিন্তু আজকে কোম্পানিগুলো যে প্রফিট করছে হিউজ অ্যামাউন্ট। বাংলাদেশের আজকে গার্মেন্টস ব্যবসায়ীরা যদি শুনে থাকেন আমাদের এই বক্তব্য, বা তারা যদি ডেটাটা দেখতে চান, তাহলে হয়তো সবাই কালকে থেকে গার্মেন্টস ব্যবসা ছেড়ে দিয়ে তামাক ব্যবসা করবে কিনা আমরা জানি না। কারণ ট্যাক্স, ভ্যাট, হিসেব নিকেশ সব বাদ দিয়ে 29% প্রফিট, এটি অস্বাভাবিক, কোনোভাবে হওয়ার সুযোগ নাই, যদি না এখানে আপনি তাদেরকে ব্যবসা করার লাগামহীন সুযোগ করে দেন। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, আপনার কাছে আবার আমরা আসবো, আমরা খুব দ্রুত শেষ করতে চাই। আমরা চোরাচালান নিয়ে কথা বলছিলেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, তাই তার আগে আমি একটু এস এম আব্দুল্লাহ আছেন অর্থনীতিবিদ, আপনার কাছে জানতে চাই যে সরকার ট্যাক্স আদায় করে সিগারেটের স্ট্যাম্প এবং বিড়িতে ব্যান রোলের মাধ্যমে। তো এই যে ব্যান রোল স্ট্যাম্প, এইটা কিভাবে সরকার সাধারণত কোম্পানিগুলোকে দেয়, হিসাব কিভাবে রাখে, এবং এর অথেন্টিফিকেশন যাচাইয়ের কি পদ্ধতি রয়েছে, অর্থাৎ পাশাপাশি ট্যাক্স আদায়ের মনিটরিং যে ব্যবস্থাটা সরকারের, সেটা কিরকম? ধন্যবাদ আপনাকে খুবই সময় উপযোগী এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। সুশান্তদার প্রেজেন্টেশনে একটা জিনিস চলে আসছে যে টোবাকো কোম্পানিগুলি বা তামাকজাত কোম্পানিগুলি যে ধরনের মিথ ব্যবহার করে, তার মধ্যে খুব কমন সারা পৃথিবীতে একটা মিথ হচ্ছে যে যদি ট্যাক্স বাড়ানো হয় তাহলে চোরাচালান বেড়ে যাবে এবং ইলিসিট টোবাকো প্রোডাক্ট বা অবৈধ তামাকজাত পণ্যের পরিমাণ বাজারে বেড়ে যাবে। এই মিথটা খুবই সুপ্রচলিত একটি মিথ হিসাবে তামাকজাত কোম্পানিগুলি ব্যবহার করে থাকে। যদিও এই মিথটির এগেইনস্টে আসলে প্রচুর পরিমাণ গবেষণা হয়েছে এবং দেখা গিয়েছে এই মিথটি আসলে কোনোভাবেই সত্য নয়। আমি একটু আমাদের দেশের দিকে দৃষ্টিপাত করতে চাই। আমাদের দেশে এই তামাকজাত পণ্যকে ট্যাক্সের আওতায় নিয়ে আসার জন্য সরকার সাধারণত দুইটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকে। একটা ইনস্ট্রুমেন্ট যেমনটি আমাদের সঞ্চালক সাহেব বলছিলেন ট্যাক্স স্ট্যাম্প, আর একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে ব্যান রোল। এবং খুব সুপ্রচলিত দুটি তামাক পণ্য, একটি হচ্ছে সিগারেট আর একটি হচ্ছে বিড়ি। 2002 সাল থেকে গভর্নমেন্ট এই দুটি ট্যাক্স ইনস্ট্রুমেন্ট এই সিগারেট এবং বিড়িতে দেওয়া শুরু করে। এর মধ্যে সিগারেটে আপনি ট্যাক্স স্ট্যাম্প এবং ব্যান রোল এই দুটো জিনিসই আপনি পাবেন, অন্যদিকে বিড়িতে শুধু ব্যান রোল আমরা দেখতে পাই। এখন প্রশ্ন আসছে যে এই জিনিসটা যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আমার রেভিনিউটাকে আমি উইথড্র করি, অবশ্যই সেই বিষয়ে আমার সতর্কতা অবলম্বন করা উচিত। এবং আমরা আমাদের অলরেডি তথ্যবহুল প্রেজেন্টেশন থেকে দেখেছি যে গত বছর সরকার এই তামাক খাত থেকে অলমোস্ট 27 থেকে 28,000 কোটি টাকা রাজস্ব আমরা আহরণ করেছি। এবং আমাদের মতো একটা দেশ, যে দেশে ট্যাক্স জিডিপি রেশিও বা রাজস্বের পরিমাণ খুবই কম, তার জন্য এই টাকাটা যেই সোর্স থেকে আসছে সেই সোর্সের সুপারভিশনটা খুবই গুরুত্বপূর্ণ, যার আবার একটা নেগেটিভ পাবলিক হেলথ ইমপ্লিকেশন আছে। সো এই ট্যাক্স ইনস্ট্রুমেন্ট এবং ব্যান্ড রোলটা সাধারণত ছাপানো হয়ে থাকে সিকিউরিটি প্রিন্টিং প্রেসে, এবং নিয়ম অনুযায়ী সেই সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে আপনার কালেক্ট করে থাকে হচ্ছে তামাক কোম্পানিগুলি। কিন্তু এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, এই ট্যাক্স স্ট্যাম্প এবং ব্যান রোল সিগারেট কোম্পানিগুলি সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে কালেক্ট করে থাকে, কিন্তু বিড়ি কোম্পানিগুলো যারা বিড়ি প্রডিউস করে থাকে
তারা এই ব্যান রুলটা সাধারণত কালেক্ট করে থাকে পোস্ট অফিস থেকে। এবং এখানে একটা ছোট্ট ইনফরমেশন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে জানানো প্রয়োজন। নিয়ম অনুযায়ী আমরা যে রুল দেখতে পাই এই ট্যাক্স স্ট্যাম্প এবং ব্যান রুলের, সেই রুল অনুযায়ী বলা হয়েছে যে 1% সিস্টেম লস সরকার তাদের জন্য মেনে নিতে রাজি আছে, বা এরর তাদের জন্য মেনে নিতে রাজি আছে। এবং এখানে এক্সকিউজ দেখানো হয়েছে যে এই ট্যাক্স স্ট্যাম্প এবং ব্যান রোল স্ট্যাম্প করতে গিয়ে বা ব্যান্ডিং মেশিন ইউজ করে এটাকে লাগাতে গিয়ে হয়তো ছিঁড়ে নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য 1% সিস্টেম লস তাদেরকে অ্যালাউ করা হয়েছে। এটার জন্য খুব বড় অর্থনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন নাই। একটা ছোট্ট হিসাব করে আপনি দেখেন, যদি 27 থেকে 28,000 কোটি টাকার ট্যাক্স আপনি এই সেক্টর থেকে পেয়ে থাকেন, তার 1% সিস্টেম লস যদি আপনি অ্যালাউ করে থাকেন, তাহলে কত টাকার সুবিধা আসলে কোম্পানিগুলিকে দেওয়া হচ্ছে। তো আমি মনে করি একটি স্বাস্থ্য বিরোধী পণ্য, যেটার সম্পর্কে আর কোনো সন্দেহ আমাদের কারোরই নেই, সেই ক্ষেত্রে এই ধরনের সিস্টেম লসের সুবিধা দেওয়ার কোনো মানে হয় না। এটা একটা পয়েন্ট। এইখানে একটা বিষয় যোগ করতে চাই এখানে, সেটি হচ্ছে বিড়ি একই তামাক পণ্য, হ্যান্ড রোল সিগারেট বলা হয় বিড়িকে। তাহলে সেই বিড়ির ব্যান্ড রোলের কথা যেটি বললেন সেটা কিন্তু রেভিনিউ আকারে ধরা হয়, এনবিআর রেভিনিউ। অর্থাৎ বিড়ির ব্যান্ড রোলটা আপনি যখন কিনবেন, আপনার কিন্তু সেই টাকাটা যতটা ট্যাক্স, সেটা কিন্তু আপনি ট্যাক্স নিয়েই কিন্তু আপনাকে দিয়ে পরিশোধ করে আপনাকে কিনতে হবে। তার মানে হচ্ছে এই কারণে আমরা কিন্তু সারা দেশে কখনো শুনি না বিড়ি কম দামে বিক্রি হচ্ছে যে দামে বিক্রি হওয়ার কথা, কারণ ও তো ট্যাক্সটা দিয়ে দিয়েছে। তাহলে ট্যাক্স দেওয়ার পরে বাকি কম দামে তার প্রফিট অংশটা সে ছেড়ে দেবে, তার গাঁটের পয়সা খরচ করবে, এটি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সিগারেটের ক্ষেত্রে এটা শুনি, কিন্তু আমরা কোম্পানিগুলি বলে যে কম দামে সিগারেট বিক্রি হচ্ছে। কারা বিক্রি করছে? সিগারেট তো মুদি দোকান বানায় না, সিগারেট তো আর কোনো দোকানই বানান না, বানায় তো কোম্পানিগুলো। তাহলে আপনি 3-4টা কোম্পানি বাংলাদেশে এখন মার্কেট শেয়ার তারা লিডিং করছে, তাহলে তাদের সিগারেট কম দামে বিক্রি হচ্ছে। তার কারণ ব্যান্ড রোলটা তাদেরকে ফ্রি দেওয়া হয়। আমাদের শিক্ষক যেটি বললেন আব্দুল্লাহ সাহেব, যে তাকে ব্যান্ড রোলটা ফ্রি দেওয়া হচ্ছে, সে ফ্রি নিয়ে যাওয়ার পরে সে ব্যবহার করে, স্টাম্পের ব্যবহার করার পরে সে সেটা হিসাব দেবে, এবং সেখানে 1% মিসইউজ। আমি আপনাকে বললাম যে প্রতিদিন 23,56,00,000 সিগারেট হয়, তাহলে 23,56,00,000 সিগারেটের যদি আপনি এটা প্যাকেটে হিসাব করেন, যদি 10টার প্যাকেটও যদি ধরি আমরা, তাহলে উনি টাকার অঙ্কে বলেছেন, আমি সিগারেটের অঙ্কে বলছি, তাহলে কত শত কোটি প্যাকেট এইখানে কিন্তু তারা মিসইউজ করার সুযোগ আছে। সেজন্য বলছি একই দেশে দুটো নিয়ম, বিড়ির ক্ষেত্রে ব্যান্ড রোলকে আপনি রেভিনিউ করছেন, সিগারেটের ক্ষেত্রে আপনি সেটা ফ্রি দিচ্ছেন, এটি বৈষম্য। ধন্যবাদ সুশান্ত সিনহা। এই আসলে সংশ্লিষ্ট একটা প্রশ্ন আমরা নিয়ে নিতে চাই এখানে। আপনারা যে কেউ, যদিও সুশান্ত সিনহার কাছে প্রশ্নটি, আপনারা যে কোনো আলোচকই করতে পারেন যে তামাক কোম্পানিকে সুবিধা দিলে ক্ষতি হচ্ছে সাধারণের, জনসাধারণের ক্ষতি হচ্ছে সরকারের, তাহলে কোম্পানিকে সুবিধা দিয়ে কোম্পানি ছাড়া আর কার লাভ হচ্ছে আসলে? কেন আমরা এত ভাবে কোম্পানিকে সুবিধা দিচ্ছি? এই ব্যান্ড রোল দিয়ে সুবিধা দিচ্ছি, ইনপুট ক্রেডিট সুবিধা দিচ্ছি, তারপরে তামাক রপ্তানিতে শূন্য দিয়ে দিচ্ছি, আমরা দাম বাড়াচ্ছি, ট্যাক্স বাড়াচ্ছি না, সেখানে তারা লাভ পেয়ে যাচ্ছে বেশি। এই যে নানা পথে নানা ভাবে কোম্পানিকে সুবিধা দেওয়া হচ্ছে, এখানে জনগণ, সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কোম্পানি ছাড়া আর কার লাভ? এখানে বলি দোষটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি আসলে বলে গেছেন যে অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি। ঠিক এইখানে নেই, যিনি প্রশ্নকর্তা তাকে শ্রদ্ধার ভরেই বলছি যে অনেক কথা হয়তো আমরা বলি, যে তথ্যপত্র তুলে ধরছি, আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন, নিশ্চয়ই কারো না কারো বেনিফিট হয় বলে অর্থ বিল, অর্থাৎ বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্তন করার এখতিয়ার সরকারের আছে, সেটি বাজেটে কিন্তু তার যে দলিল, সেই দলিলটার নাম হচ্ছে অর্থ বিল। পরিবর্তন কি হলো, কাকে ছাড় দিল, সরকার চাইলে সমস্তটা মাফ করে দিতে পারে, এই করোনার সময় দিয়েছে, তাহলে সেটি কিন্তু উল্লেখ রাখতে হয় অর্থ বিলে। তাহলে অর্থ বিলে যখন উল্লেখ থাকে না, গোপনে হয়, তার মানে কেউ না কেউ আছেন যারা এটি গোপনে করেন। সুতরাং কারা গোপনে করেন, কারা গোপনে করতে পারেন, তাদের একটি কিন্তু সম্ভাব্য চিত্র আপনারা পেয়ে যাবেন যারা আপনাদের আলোচনা শুনেছেন। তো যে জিনিসটা আমি আরেকটু বলার দরকার, সেটি হচ্ছে যে নতুন করে আরেকটি অনুষঙ্গ তৈরি হচ্ছে, সেটি হচ্ছে ই সিগারেট। সেই ই সিগারেট একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাদেরকে কথাটা বলতে চাই, যে অনেকদিন আগে শুনেছিলাম যে ই সিগারেটের ব্যবহার যারা করছেন তারা তামাক ছেড়ে দেওয়ার জন্যই করছেন। তাদেরকে আপনাকে ঘটনা বলি, আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা তো তামাক ছাড়তে পারবেন না, আপনারা গিয়ে আবার সিগারেটে কিন্তু যাবেন। তো উনি বলছেন যে কিভাবে, তো উনাকে আমি একটা ছোট্ট গল্প বলেছি, যে গল্পটা আমি আজকে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে এক বিচারে একজনের শাস্তি হয়েছে, যে এক মহিলার শাস্তি হয়েছে যে আপনাকে হয় 25টা ঝাঁঝালো পেঁয়াজ খেতে হবে, অথবা আপনাকে 25টা বেতের বাড়ি খেতে হবে। তো মহিলা ভেবেছে যে বেতের বাড়ি অনেক কঠিন, তাহলে আমি পেঁয়াজ তো গ্রাম বাংলার মানুষ খেয়ে অভ্যস্ত, আমি পেঁয়াজই খাই। সে বলছে যে আমি পেঁয়াজ খাবো। বিচারক বলছে ঠিক আছে, দুই পাশে, এক পাশে পেঁয়াজ, এক পাশে বেত রাখা হচ্ছে। তো উনি প্রথম পেঁয়াজটা যখন খেতে গেছেন, পেঁয়াজটা এত ঝাঁঝালো, সে শেষ করতে না করতে তার কাছে মনে হচ্ছে
যে এই কান মানে মাথা জ্বলছে, এর চেয়ে বোধহয় অনেক সহজ একটা বেতের বাড়ি ঠক করে খাবো, কি আর এমন লাগবে। উনি বলছে যে না 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 না, আমি আর এই ঝাঁঝালো পেঁয়াজ খাবো না, আমি এখন ওই শাস্তি নেবো। কি শাস্তি? আমি এখন বেতের বাড়ি খাবো। বিচারককে বলেছে, বিচারক বলছে ঠিক আছে আপনি যেটা পছন্দ করবেন সেটাই। বিচারক বলছে যে তাকে বেতের বাড়ি একটা মারা হোক। একটা বেতের বাড়ি মেরেছে। একটা বেতের বাড়ি মারার পরে এমন ব্যথা লেগেছে, সেই ব্যথায় সে কিন্তু পেঁয়াজের ব্যথাটা ভুলে গেছে। ভুলে গিয়ে তার কাছে মনে হচ্ছে বাপরে বাপ, এর চেয়ে কিন্তু পেঁয়াজের ঝাঁঝটা কম ছিল। সে বলছে যে না, আমি বেতের বাড়ি খাবো না, আমি পেঁয়াজের শাস্তিটা নেবো। এই করে সে আবার 2 নম্বর পেঁয়াজটা কিন্তু খেয়েছে। 2 নম্বর পেঁয়াজটা খেতে গিয়ে আগের ঝাঁঝের সঙ্গে এই ঝাঁঝ যখন লেগেছে আরো বেশি তার তীব্র হচ্ছে। সে বলছে বাপরে বাপ, এই পেঁয়াজ আমি আর খেতে পারবো না, এর চেয়ে বেতের বাড়ির আঘাতটাই কম ছিল। বলে উনি বেতের বাড়িটা আবার নিতে, বিচারক বলেছে যে আপনি যেটা পছন্দ করেন। এই করে সে কিন্তু আবার বেতের বাড়ি খেয়েছে। আবার বেতের বাড়ি খেতে গিয়ে 2 নম্বরটা কোন রকমে খেয়ে সে বলছে না না, হচ্ছে পেঁয়াজ। অর্থাৎ দিন শেষে তার এই দোলাচাল দেখে যেটি হলো, তার শাস্তি ছিল যে কোনো একটা, হয় আপনি বেতের বাড়ি খাবেন 25টা, অথবা আপনি 25টা পেঁয়াজ খেলে আপনার শাস্তি শেষ। এখানে যে মহিলা ঘটনাটা ঘটলো, তার এই দোলাচালের কারণে সে একবার পেঁয়াজও খেলো, একবার হচ্ছে বেতের বাড়ি খেলো। দিন শেষে সে তার একটা শাস্তির জায়গায় দুটো শাস্তি ভোগ করলো। গল্পটা এই জন্যই বলা যে যারা ভ্যাপ নিচ্ছেন, যারা ই সিগারেট টানছেন, তারা কিন্তু আবার দিন শেষে গিয়ে সিগারেটও খাচ্ছেন, আবার অন্য সময় তার অহমিকা দেখানোর জন্য বা একটা ক্রেজ তৈরি করার জন্য সে কিন্তু সিগারেট, ওই যে ই সিগারেটও টানছেন। তার মানে গল্পটা এই জন্য বললাম ওই মহিলার শাস্তির মতো, যে ই সিগারেট ব্যবহারকারীরা তারা কিন্তু সিগারেট ছাড়তেও পারলো না, কারণ যেহেতু ই সিগারেটের মধ্যে নিকোটিন আছে, এই নিকোটিনকে তাকে সিগারেটের আসক্তিটা তৈরি করছে, যার ফলে সে সিগারেটও খাচ্ছে, আবার সে ই সিগারেট। আচ্ছা, সৈয়দ মাহবুবুল আলম, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ই সিগারেট প্রসঙ্গটি এসছে, এটির ব্যাপারে যারা তামাক নিয়ন্ত্রণ কর্মী আছেন তাদের দাবি কি, তাদের দৃষ্টিভঙ্গিটা কি ই সিগারেটের বিষয়ে? সৈয়দ মাহবুবুল আলম। ই সিগারেটকে আপনি বলতে পারেন যে বিশ্বাসের বিষ। অর্থাৎ তামাক কোম্পানিগুলো আপনি দেখবেন কয়েকদিন পর পরে ব্র্যান্ড নিয়ে আসে, লাইট, মাইল। আপনি এখন যেহেতু তামাক বিরোধী প্রচারণা অনেকটুকু জোরদার হয়েছে, তামাকের মানুষের সচেতনতা বাড়ছে, এখন তারা একটা নতুন নিয়ে আসছে যেটা ইয়াং প্রজন্মকে আকৃষ্ট করা যায়। আপনি সুশান্ত সিনহা যথার্থই বলেছে যে তারা যদিও বলছে এটা সিগারেট ছাড়ার জন্য, কিন্তু বাংলাদেশে আমাদের এখানে একটা সংগঠন আছে টোবাকো কন্ট্রোল রিসার্চের, তারা গবেষণা করেছে এটা মার্কেটিং, প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট যা হচ্ছে তা পুরোপুরি হচ্ছে যুব সমাজকে কেন্দ্র করে। ইভেন আমেরিকার মতো দেশ, আমেরিকার মতো যে যেখানে নানাভাবে উদার বাণিজ্য করে, তারাও কিন্তু ই সিগারেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, কারণ তারা দেখেছে যে ওখানে তারা ই সিগারেটকে প্রমোশন করতে গিয়ে বা হিট নট বার্ন প্রোডাক্টকে প্রমোট করতে গিয়ে তারা যুব সমাজকে প্রচুর, বিশেষ করে স্কুলের মানুষ, ছেলে মেয়েদের বেশি সম্পৃক্ত করে দিয়েছে। তো এটা হচ্ছে তাদের তামাকের পণ্যের পরবর্তীতে যুবকদের আকৃষ্ট করার একটা নতুন কৌশল হচ্ছে ই সিগারেট। আমরা যারা তামাক বিরোধী সংগঠন আছি, বাংলাদেশে ই সিগারেটের পরিমাণ কম, আমরা জোর দাবি জানাই সরকারের কাছে এটা ব্যান করে দিতে হবে। এটা রাখার কোনো মানে হয় না, এখনই ব্যান করা উচিত, এবং আমরা আশা করি যে আগামী পার্লামেন্টে এটা করে ব্যান করে দেওয়া উচিত। এখানে এখানে কিন্তু আমরা বেস্ট এক্সাম্পলের কথা বলি, কারণ আমাদের এই করোনার সময়কালেই আমাদের বিভিন্ন সময় কিন্তু বলা হয় যে আমরা আমেরিকার সাথে বা ভারতের সাথে তুলনা করছি যে কোন দেশের কি পরিস্থিতি, প্রতিদিন কিন্তু বলা হয়। তাহলে আমরাও বলছি ই সিগারেটের ব্যাপারে যে স্টেপস নেওয়া, সেই স্টেপ গুলো কিন্তু পৃথিবীর অনেক দেশই নিয়েছে, বেশি দূরে যাওয়ার দরকার নাই। ভারত ভারত কিন্তু ই সিগারেট বন্ধ ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ তারা বাইরের কোনো কোম্পানিকে আনতেও দেবে না, দেশের মধ্যে কোনো কোম্পানিকে ই সিগারেট তৈরি করতে দেবে না। তাহলে ভারত 135 কোটি দেশের মানুষ, তাহলে সেই দেশের সরকার যদি এটা বন্ধ করতে পারে, তাহলে আমার দেশের সরকার কেন এটা বন্ধ করবে না? আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, এই ই সিগারেট কারা তৈরি করে? অনেকেই মনে করছে ই সিগারেট হয়তো বাইরের কোনো কোম্পানি তৈরি, কোনো না। যতগুলো ই সিগারেট তৈরি হচ্ছে আপনারা গিয়ে দেখেন, অনলাইনে সার্চ দেন, সবগুলো কিন্তু যে সমস্ত বড় বড় সিগারেট কোম্পানি আছে, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি, তারাই তৈরি করছে। আর এই ই সিগারেটের বাজার কিন্তু বাংলাদেশে বেশ বেড়েছে। শুধুমাত্র দুটো জায়গায় গেলে আপনারা দেখবেন, নিউ মার্কেটে যারা আপনারা ওই ইডেন কলেজের ওইদিকে যে গেটটি আছে, সেই গেটে ঢুকলে দেখবেন ডান পাশে আগে অনেকগুলো বই পত্রিকার দোকান ছিল, এখন পত্র পত্রিকার দোকানের সংখ্যা কমে গিয়ে সেখানে কিন্তু দেখবেন 3-4টি দোকান হয়েছে। সেই দোকানগুলো কিন্তু অনেক ভাবে কলমের মতো বিভিন্ন সজ্জায় কিন্তু রাখা হচ্ছে, সেগুলো হচ্ছে ই সিগারেটের পাইপ, অর্থাৎ ভ্যাপার বিক্রি করছে। তাহলে আমরা কিন্তু বলছি যে এই বাজারটা ওই যে মহিলার গল্পের মতো, আমি আবারও ফিরে আসছি, কেন এই গল্পটা বললাম প্রাসঙ্গিক এই কারণে,
কারণ তরুণদেরকে সিগারেটের যে বাজার, সেই বাজারটা ধরা হয়ে গেছে তাদের। এখন নতুন করে বন্ধু বান্ধবের মধ্যে তরুণরা ধরছে এটা, সাথে করে ই সিগারেটের ব্যবসাটাও তারা কিন্তু করছে, এবং ই সিগারেটের ব্যবসায় কিন্তু প্রফিটটা আছে। আরেকটি বিষয় এখানে একটি তথ্য শেয়ার করতে চাই, যদি শেষের আমার স্লাইডের ছবিটা দেখান খুবই উপকৃত হব ব্যাখ্যা দেওয়ার জন্য। সেটি হচ্ছে গতকালকে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোভিড-19 আক্রান্তের হারের যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেই ব্যাখ্যাটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত মারাত্মক। অর্থাৎ এখনই যারা আছেন তারা যদি গতকালকের ব্যাখ্যাটা শোনেন, তাহলে কিন্তু দেখবেন সেখানে কিন্তু বলা হচ্ছে করোনা আক্রান্ত রোগীর যে সংখ্যা ৭১% পুরুষ, এর মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়স এদের সংখ্যা ১৭%, ৩১ থেকে ৪০ বছর এদের বয়স হচ্ছে, একদম শেষ স্লাইডটাই যাবেন আর কি আপনারা, এরপরের স্লাইডটাতে আছে, এর পরেরটাতে আছে, আরেকটা আপনাকে যেতে হবে, এইখানে আছে। এখানে আইইডিসিআর এর তথ্য বলছে যে ৪১ থেকে ৫০ বছর বয়স এমন আক্রান্ত রোগীর সংখ্যা ১৭%, ৩১ থেকে ৪০ বছর এদের আক্রান্ত সংখ্যা ২৭%, আর ২১ থেকে ৩০ বছর বয়স একেবারে তরুণ, টকবগে তরুণ, যাদের কথা বলে বাংলাদেশ গর্ব করে, তারুণ্য, সেই জয় বাংলার তরুণ সমাজ, তাদের আক্রান্ত সংখ্যা কিন্তু ২৮ লাখ। অর্থাৎ আপনি যদি হিসেব করেন ২১ থেকে ৪০ বছর তারুণ্যের যে সময়টুকু, যে সময় দেশ গড়ার জন্য কাজ করবে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন বা পাশ করবেন, এই বয়সের শিক্ষার্থী বা এই সমাজের তরুণ, তাদের আক্রান্তের হার ৫৬%। তাহলে গোটা পৃথিবীতে আমরা কিন্তু দেখছি যে আক্রান্তের হারের সংখ্যা কিন্তু বয়োবৃদ্ধদের বেশি, যাদের ৫০-এর বেশি। এইখানে বাংলাদেশে একেবারে উল্টো চিত্র, বাংলাদেশে কিন্তু ৫৬% আক্রান্ত হচ্ছে তরুণরা। যদি এখন বলে মৃত্যু হারও কিন্তু ২৮%-এর মতো এই তরুণদের। তারপরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রত্যেক দিন কিন্তু বলছে যে এই তরুণদের আক্রান্ত হওয়ার একটা বড় কারণ কিন্তু তরুণরা বড় অংশের ধূমপায়ী। তারা সব ধরনের তামাক ছাড়ার কথা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা অতিরিক্ত মহাপরিচালক ব্রিফ করেন। তিনি নিশ্চয়ই আমাদের মতো তামাক নিয়ন্ত্রণের কর্মী নয় বা তামাকের এন্টি টোবাকো লোকজন হিসাবে গবেষণা করেন না, তিনি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক। তিনি তার যে চিত্রটি দেখছেন, সেই চিত্রটির ডেটাটি দিয়েছেন। এটি যে কেউ করোনার এই আপডেট তথ্যটি আপনারা পাবেন আপনারা আইডিসিআর এর। আচ্ছা, আমরা প্রায় শেষের পথে। আমরা তার আগে চোরাচালান নিয়ে একটা কথা বলছিলেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। আমরা চোরাচালান নিয়ে তার কথাটি পুরোপুরি শুনতে চাই। পাশাপাশি আমাদের এখানে একজন দর্শক একটি মন্তব্য করেছেন যে তামাককর নীতিমালা, একজন মন্তব্য করেছে যে তামাককর নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। এই যে তামাককর নীতিমালা প্রণয়নের যে দাবিটি উঠেছে, সে বিষয়ে আপনার কাছ থেকে চোরাচালান এবং তামাককর নীতিমালা প্রণয়নের দাবি, এই দুটো বিষয়। ধন্যবাদ। আমি অ্যাক্টর সুশান্ত সিনহার কথাটা দিয়ে শুরু করব এবং শেষ করবো আপনার দুটো প্রশ্ন খুব সংক্ষেপে। একটা হচ্ছে যে আমাদের দেশের বাংলাদেশ জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে এখন তরুণ। তামাক কোম্পানিগুলো এখন যেটা করছে, তাদের স্ট্র্যাটেজি হচ্ছে ই সিগারেট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে এই তরুণকে ধূমপায়ে আকৃষ্ট করা। আমাদের আরেকটা বড় টার্গেট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ অভিপ্রায় ব্যক্ত করেছেন, এক ধরনের স্বপ্ন দেখছেন, যেটা হচ্ছে যে ২০৪০ সালের মধ্যে তিনি বলছেন যে বাংলাদেশকে তামাক মুক্ত করে যেতে চান। এটা একটা মানে বাংলাদেশ একটা সরকার প্রধানের একটা খুবই বড় কমিটমেন্ট এবং আমরা এটাকে সাধুবাদ জানাই, সাহসী পদক্ষেপ। এখন এটা করতে হলে কি করতে হবে? আপনার এখন যে তরুণরা আছে তাকে আপনার ধূমপান থেকে বিরত থাকতে হবে। আপনি আমাদের সুশান্ত সিনহার প্রেজেন্টেশন দেখলেন, তরুণরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং তাদের মধ্যে ধূমপায়ী বেশি। আপনি কোভিড-19 সময় একটা সুযোগ ছিল যে আপনি তরুণদের ধূমপায়ী করবে, কিন্তু আপনি একদিকে প্রমোশন রাখবেন, এই যে তামাক কোম্পানির অবাধ বিজ্ঞাপন, তামাক কোম্পানির অবাধ প্রচারণা, ফ্রি সিগারেট, ই সিগারেট, কম দামের সিগারেট, এইগুলা রেখে আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশ উনি উপহার দিতে চান, সেই জিনিসটা আমরা দিতে পারবো না, এখনকার তরুণকে রক্ষা করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে যে স্মাগলিং নিয়ে কথা বলেছেন, একটা সিম্পল একটা কথা বলি, আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করেছেন, আপনার প্রোডাক্টের বাজার কোথায় যায়, আপনার পণ্য কোথায় যায়, এই তথ্য আপনার কাছে থাকবেই, না থাকলে হবে না। আপনি তো পণ্য উৎপাদন করেন, তামাক কোম্পানিগুলা সেই উৎপাদন জানে। যদি দেশের মার্কেটের কথা বলেন, দেশের মার্কেটের প্রত্যেকটা সিগারেট, আমরা কয়েকটা জেলায় কাজ করেছি, যারা পয়েন্ট অফ সেল যেটাকে বলি, ওই পয়েন্ট অফ সেলে প্রতিদিন তামাক কোম্পানির লোক যায়, তারা ওখানে দেখে, ব্রেন করে, প্রতিটা মানুষকে প্রমোশন করে প্রতিদিন। তাহলে তাদের কাছে তো অবশ্যই ডাটা থাকে যে তারা তো জানবে যে তাদের স্মাগলিং হচ্ছে কি হচ্ছে না, কোথায় হচ্ছে, কি পরিমাণ হচ্ছে, তারা তাদের পণ্য কোথায় চলে যায় তারা জানে না।
এইটা এক ধরনের আন্তর্জাতিক যে গবেষণাগুলো আছে এগুলো দেখা যায় তামাক কোম্পানি অনেক ক্ষেত্রে চোরাচালানগুলোর সাথে জড়িত থাকে পৃথিবীর সব দেশে। সেম আপনার এই আর্গুমেন্ট নতুন না। এর মাধ্যমে তারা যেটা করে সেটা হচ্ছে কর নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে, যাতে মানুষ কর না বের করে। সরকারকে ভয় দেখায় যে চোরাচালান বেড়ে যাবে। তবে চোরাচালান দুই চারটা হয়তো তারা জড়িত, অনেক ডকুমেন্ট আছে, এই আন্তর্জাতিক অনেক মাল্টিনেশনাল কোম্পানি আছে তারা চোরাচালানের জড়িত। আপনারা সার্চ দিলেই পাবেন এই ধরনের কোম্পানি আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এই ধরনের চোরাচালানের সাথে জড়িত। সর্বশেষ, আপনি যখন ট্যাক্স বাড়াতে যাবেন, সরকার যখন যেভাবে ট্যাক্স বাড়াতে চায়, তামাক কোম্পানিগুলো নানাভাবে এই ধরনের ম্যানিপুলেট করে, নানাভাবে ওরা প্রভাবিত করে। এটা আপনি এককভাবে শুধু আপনার ট্যাক্সের স্ল্যাব পরিবর্তনের কথা বলে এটা দিলে হবে না, আপনার অনেকগুলো মেজারে দেখতে হবে। এই জন্য একটা কর নীতি, যথার্থই আমাদের একজন এখানকার যারা শুনছেন তিনি বলছে একটা পূর্ণাঙ্গ কর নীতি। কর নীতি কি থাকবে? আপনার স্ল্যাব কিভাবে হবে, আপনার চোরাচালান কিভাবে ঠেকাবেন, আপনার ব্যান রুল কিভাবে হবে, আপনার স্ট্যাম্পিং কিভাবে হবে, আপনি কিভাবে মনিটরিং করবেন, আপনার কর্মকর্তারা কিভাবে স্কিল হবে, আপনার কর্মকর্তারা কোথায় কোথায় মনিটরিং করবে, কোন প্রক্রিয়াগুলোতে মনিটরিং করবে, সেইগুলো হবে। তামাক কোম্পানিগুলো খুব চতুর, তারা একই সাথে দুই কাজ করে। একটা হচ্ছে সমস্যা দেখায়, আবার সমাধানও দেখায়। সমস্যা সেটাই দেখায় যেটা সমাধান তারা চায়। সুতরাং এই ধরনের যে কোম্পানিগুলো আছে বা এই ধরনের যে কৌশল পরিচালনা প্রতিষ্ঠান আছে তাদের ভিত্তিতে যদি লড়তে যায়, সরকারের একটা পূর্ণাঙ্গ কর নীতি নিয়েই লড়তে হবে। আর নয়তো সরকারের পক্ষে এই কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। জি, একটু এই বিষয়ে এখানে একটু যোগ করতে চাই। আমি খুবই জরুরি একটা বিষয় একটু বাদ পড়ে গেছে, যে জিনিসটা আমাদের বলা দরকার স্লাইডে, সেটি হচ্ছে আমরা যখন সিগারেটের কথা বলছি, এর চেয়ে বেশি অংশের মানুষ কিন্তু আজকে জর্দা গুল সেবন করছে। ধোঁয়াবিহীন যে তামাক সেটা কিন্তু একেবারে আনটাচ থেকে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমি বললাম যে 47 কোটি টাকার বেশি কর আসে না, গুল থেকে খুবই কম, মাত্র 30 লাখ টাকার মতো কর আসে। তাহলে এইটি কিন্তু আনরেগুলেটেড অবস্থায় ছড়িয়ে আছে। যদিও টিসিআরসি এবং উবিনেক বা এখানে কাবিনাজ তারা কিন্তু গবেষণা করে বলছে যে গুল কোম্পানি, জর্দা কোম্পানি কতগুলো আছে তাদের লিস্ট করেছে, সেই লিস্ট নিলে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদের কাছে রাজস্ব আদায় করতে পারে। একটি গবেষণা কয়েক বছরের পুরনো, তারপরে সেখানে বলা হচ্ছে বছরে 1600 কোটি টাকার জর্দা গুল বিক্রি হয়। তাহলে তার উপরে 115% ট্যাক্স ভ্যাট আছে, সেখান থেকে তাহলে কত হাজার কোটি টাকা এখান থেকে সরকারের রাজস্ব আসার কথা, কিন্তু সেটি কিন্তু আসছে না। কেন আসছে না? কারণ এখানে আমরা দেখছি যে প্রকারান্তে হাজী কাউস মিয়া বারে বারে সর্বোচ্চ করদাতা হন। তাহলে যে খাতে 1600 কোটি টাকার বছরে জর্দাগুল বিক্রি হচ্ছে, সেই খাত থেকে রাজস্ব এত কম আসছে কেন? এই প্রশ্নটি আজকে আমাদের তোলা দরকার, এনবিআরএটি দরকার। আর একটি জিনিস আমি একটু বলা জরুরি, সেটি হচ্ছে তাহিন ভাই বলেছেন যে জিনিসটি কর নীতিমালা। বাংলাদেশে একটি জিনিস বলতেই হয়, সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 2014 সালে যে ঘোষণা দিয়েছিলেন, এটি শুধু সাহসী ঘোষণা নয়, গোটা পৃথিবীতে বিরল যে কোনো দেশের প্রধানমন্ত্রী এইভাবে একটি ঘোষণা দিয়েছেন যে 40 সালের মধ্যে তার দেশকে তামাকমুক্ত করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি অত্যন্ত সাহসী ঘোষণা। এর সঙ্গে যদি এখানেই শেষ করি ভুল হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শুধু ঘোষণা দেননি, উনি একটি পরিকল্পনা দিয়েছেন। উনি বলছেন 40 সালের মধ্যে তামাকমুক্ত করতে হলে, তার বক্তব্যটি আছে আপনারা শুনতে পারেন, 40 সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে হলে উনি বলছেন একটি সহজ কর নীতিমালা লাগবে, এবং তিনি কর নীতিমালা প্রণয়নের জন্য তাগিদ দিচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু বিশ্বের মানুষের মধ্যে শুধু তিনি তার প্রতিশ্রুতিটাই ব্যক্ত করেননি জনস্বাস্থ্য রক্ষার জন্য, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন যে কিভাবে ওয়ে আউটটা কি হবে সেটিও দেখিয়ে দিয়েছেন। তাহলে সেই মাননীয় প্রধানমন্ত্রী যখন এটি ইচ্ছা প্রকাশ করেন, তিনি যখন তার প্রয়োজনটা ব্যক্ত করেছেন, এনবিআর তার অধীনস্থ প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয় তার অধীনস্থ প্রতিষ্ঠান, কৃষি মন্ত্রণালয় তার অধীনস্থ প্রতিষ্ঠান, আমরা কোনোভাবেই জানি না যে মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন 40 সালের মধ্যে তামাক মুক্ত করা এবং একটি করনীতি তৈরি করা, অথচ এনবিআর কি করে সাহস পায় মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তার বাইরে গিয়ে ঠিক প্রধানমন্ত্রীর চিন্তার উল্টো দিকে হাঁটার? কৃষি মন্ত্রণালয় কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, ওটা একটা এই সার্কভুক্ত দেশগুলোর কনফারেন্স ছিল, সেখানে বিভিন্ন দেশের ব্যক্তিরা এসেছিলেন, স্পিকাররা আসছিলেন, সেই স্পিকার সামিটে উনি বলেছিলেন ওনার সেই বক্তব্যকে আমরা কৃষি মন্ত্রণালয় তাদের জন্য এটি কি প্রণিধানযোগ্য নয়, কৃষি মন্ত্রণালয় কি এটি ব্যবহার করবে না? অবশ্যই করা উচিত, আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী। তবে আমি যাবার আগে একটি বিষয় শেষ করতে চাই, যে আমি যে কয়েকটি বিষয় বললাম যে মিথের কথা, রাজস্বের যে মিথ, সেই মিথটা আমি র্যাপ আপ করে একটু বলতে চাই আমার প্রেজেন্টেশনে। রাজস্বের মিথ, টোটাল যে টাকা দেওয়া হয় তার 94% থেকে 95% টাকা হচ্ছে ট্যাক্স ভ্যাট থেকে আসে, যেটি জনগণ দেয়। কোম্পানির আয়করের হার খুবই কম, মাত্র 3 থেকে 4% বা 5% বেশি নয়। অর্থাৎ রাজস্বের যখন বাহবা নিচ্ছে সেটি কোম্পানির নয়, এটি কি হচ্ছে জনগণের।
দ্বিতীয় যে মিথ সেটা হচ্ছে যে কর্মসংস্থানের মিথ। আমরা বলছি যে বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকোকে 1426 জন কর্মকর্তা কর্মচারী আছে, যার 84 ভাগই একদম চতুর্থ ধাপের কর্মকর্তা কর্মচারী। এর বাইরে যেটা আছে সেটি হচ্ছে সন্তোষ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শেষ প্রশ্নটি করতে চাইছিলাম আব্দুল্লাহর কাছে। আপনার কাছে জানতে চাই যে স্ট্যান্ডার্ড প্যাকেজিং তামাকজাত দ্রব্যের, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্ট্যান্ডার্ড প্যাকেজিং বিষয় কারণ হচ্ছে আমরা যদি তামাক নিয়ন্ত্রণ করতে চাই, যদি সচেতন করতে চাই, যদি কর আদায় মনিটরিং করতে চাই, পুরো প্রক্রিয়াটির সাথে স্ট্যান্ডার্ড প্যাকেজিং জড়িত। তো ধোঁয়াযুক্ত এবং ধোঁয়াবিহীন তামাকের স্ট্যান্ডার্ড প্যাকেজিং কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। বিশ্ব আসলে এই মুহূর্তে দুইটি মহামারীর সম্মুখীন, একটি হচ্ছে কোভিড রিলেটেড আর একটি হচ্ছে আমাদের টোবাকো রিলেটেড। এবং আপনি যদি মৃত্যুর সংখ্যা কনসিডার করেন সেই ক্ষেত্রে কোভিড হয়তো প্রতিদিন প্রচুর মানুষকে মারছে, কিন্তু এখন পর্যন্ত সেই বহু যুগ ধরে টোবাকোর যে টোটাল ডেথ টোবাকোর কারণে হয়েছে সেটাও মহামারীর চেয়ে কোনো অংশে কম নয়। তো আসলে বিশ্ব এই মুহূর্তে দুটি মহামারী ফেস করছে, একটি হচ্ছে টোবাকো আর একটি হচ্ছে কোভিড। তো কোভিডকে মোকাবেলা করার জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করা আমাদের প্রয়োজন, আর টোবাকো মহামারীকে মোকাবেলা করার জন্য আমাদের আসলে এটার কনজাম্পশনকে বা ভোগকে কমানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এবং এই কনজাম্পশন বা ভোগ কমানোর জন্য সারা পৃথিবীতেই সর্বজন বিদিত যে তথ্যটি প্রচলিত সেটা হচ্ছে দাম বাড়িয়ে টোবাকোকে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে নিয়ে যাওয়া, এবং সেই দামটা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে এফেক্টিভ ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আসলে ট্যাক্স। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে ট্যাক্সের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে প্যাকেজিং রুল ফলো করা হয়, যেন টোবাকো কোম্পানিগুলি একটি ইউনিফর্ম প্যাকেজিং রুল ফলো করতে পারে, যেই প্যাকেজিং রুল ফলো করার মাধ্যমে হয়তো আমরা মনে করছি যে টোবাকোর ব্যবহার কমানো সম্ভব এবং টোবাকোকে কন্ট্রোল করা সম্ভব। তো এই ইউনিফর্ম প্যাকেজিং এর কথা যদি আপনি চিন্তা করেন, আমাদের 2013 সালের যে টোবাকো কন্ট্রোল ল এবং 2015 সালে আমাদের যে ল আসছে সেই ল অনুযায়ী বেশ কিছু স্পেসিফিকেশন আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, আমাদের দেশে আসলে এই প্যাকেজিং কমপ্লায়েন্স এবং আমাদের এই টোবাকো ট্যাক্সের যে ইনস্ট্রুমেন্ট ট্যাক্স স্ট্যাম্প এবং ব্যান্ড রোল, এগুলির সিকিউরিটি ফিচার, এই দুটো জিনিস নিয়ে যে পরিমাণ গবেষণা হয়েছে সেই গবেষণাটি আমার কাছে মনে হয় এখনো, যে সেই গবেষণার সংখ্যা আমার কাছে মনে হয় এখনো আসলে যথেষ্ট নয়। এই দুইটি ক্ষেত্রে আরো যথেষ্ট পরিমাণ গবেষণা করা প্রয়োজন। এবং সিগারেটের যে প্যাক কমপ্লায়েন্স আপনি যদি দেখেন, তার তুলনায় আপনি স্মোকলেস টোবাকোর প্যাক কমপ্লায়েন্সকে যদি কম্পেয়ার করেন, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে সিগারেট কোম্পানিগুলির যেই প্যাকেজিং কমপ্লায়েন্স, তাদের যে স্ট্রাকচার, তাদের যে স্ট্যাটাস, তার তুলনায় স্মোকলেস টোবাকো বা ধোঁয়াহীন তামাকের যে প্যাক কমপ্লায়েন্স, সেই প্যাক কমপ্লায়েন্সের স্ট্যাটাস এবং স্ট্রাকচারের অবস্থা কিন্তু মোটেও আশাব্যঞ্জক নয়। এবং এখান থেকে একটি জিনিস প্রতীয়মান হচ্ছে যে আসলে ধোঁয়াযুক্ত তামাক যতটুকু রেগুলেশনের আন্ডারে আমরা আনতে পেরেছি, ধোঁয়াহীন তামাকটাকে কিন্তু আমরা ঠিক ততটুকু রেগুলেশনের আন্ডারে আনতে পারিনি। এবং আপনি যদি দেখেন আমাদের যে লটা করা হয়েছে সেখানে আমরা জানি যে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেলের আন্ডারে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর বেশ কিছু ছবি, যেটাকে আমরা পিক্টোরিয়াল ওয়ার্নিং বলি, এবং তার সাথে ছবির সাথে কিছু টেক্সট মেসেজ, যেটাকে আমরা রিটেন হেলথ ওয়ার্নিং বলে থাকি, সেই জিনিসগুলিকে সাপ্লাই করা হয়। এবং এই ছবি এবং রিটেন হেলথ ওয়ার্নিং এর পরিমাণ সিগারেটের জন্য যে পরিমাণ আছে, আপনি যদি স্মোকলেস টোবাকোর ক্ষেত্রে তাকান, সেই স্মোকলেস টোবাকোর জন্য কিন্তু পিক্টোরিয়াল ওয়ার্নিং আছে মাত্র 2টা, এবং তার সাথে আপনার রিটেন হেলথ ওয়ার্নিং যেটা, সেটাও আছে মাত্র 2টা। এবং আমি এখানে একটু সন্দেহ প্রকাশ করছি যে প্রতি 3 মাস অন্তর অন্তর মার্কেটে যে সার্ভিলেন্স সিস্টেমটা থাকা উচিত এই প্যাকেজিং কমপ্লায়েন্সকে দেখার জন্য, ধোঁয়াহীন তামাকের ক্ষেত্রে এটাকে যেভাবে সার্ভিলেন্সের আন্ডারে নেওয়া হয়েছে, ধোঁয়া মুক্ত তামাকের ক্ষেত্রে এটাকে ঠিক ওভাবে সার্ভিলেন্সের আন্ডারে নেওয়া হয়েছে বলে আমি মনে করছি না। এবং তার সাথে সাথে যে পিক্টোরিয়াল ওয়ার্নিং গুলির কোয়ালিটির কথা আমরা বলি, সেই কোয়ালিটির ক্ষেত্রেও একটি বড় পার্থক্য দেখা যায়। সিগারেট প্যাকেটের পিক্টোরিয়াল ওয়ার্নিং গুলির কোয়ালিটির সাথে যদি আপনি ধোঁয়াহীন তামাকের পিক্টোরিয়াল ওয়ার্নিং এর কোয়ালিটিকে কম্পেয়ার করেন, তাহলে আপনি স্পষ্টতই পার্থক্যগুলি দেখতে পাবেন যে একেবারেই মানসম্মত নয়। সো আমাদের যে উদ্দেশ্যটা আসলে এই প্যাকেজিং কমপ্লায়েন্স ফলো করার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষকে নিরুৎসাহিত করা এই জিনিসগুলি ব্যবহার করা থেকে। তো সেখানে এই কমপ্লায়েন্স গুলি যদি আমরা যথেষ্টভাবে ফলো না করি, তাহলে অবশ্যই সেই
কমপ্লায়েন্সটা যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্যটা কোনোভাবে আসলে পূর্ণ হবে না। তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবেই শুধু একটি আইন করে বা একটি নীতিমালা প্রণয়ন করে যদি আমরা মনে করি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য শেষ হয়ে গেল, তাহলে কোনোভাবে আমরা আমাদের সাফল্যের যে জায়গাটাতে পৌঁছাতে চাচ্ছি সেখানে যেতে পারবো না। সো এই আইন এবং নীতিমালার সাথে সাথে এটার প্রয়োগ এবং সার্ভিলেন্স সিস্টেম খুবই মারাত্মকভাবে জড়িত। এটার সাথে আমি ছোট্ট আরেকটি জিনিস এখানে অ্যাড করতে চাই, আমাকে একটু সময় দিবেন সঞ্চালক সাহেব। সেটি হচ্ছে আমাদের দেশে টাকার যে সিকিউরিটি ফিচার, আমি যদি এখানে জিজ্ঞেস করি, আমাদের সম্মানিত তাহিন ভাই আছেন, সুশান্ত দা আছেন, বা আমাদের সঞ্চালক শিল্লুল ভাই আপনিও আছেন এখানে, টাকার যে সিকিউরিটি ফিচার 1000 টাকার যে সিকিউরিটি নোট, এটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আমরা সবাই চোখ বন্ধ করে কিন্তু সবগুলি বলতে না পারলেও কিছু কিছু সিকিউরিটি ফিচার আমরা বলতে পারবো। অত্যন্ত দুঃখের বিষয় যে ইনস্ট্রুমেন্ট থেকে গভর্নমেন্ট 27 থেকে 28,000 কোটি টাকা উইথড্র করছে মার্কেট থেকে, সেই ট্যাক্স স্ট্যাম্পের সিকিউরিটি ফিচার আমরা কিন্তু খুব ভালোভাবে পাবলিকলি অ্যাভেলেবল যেটা আমরা বলতে পারি না, এবং এই সিকিউরিটি ফিচারটা যে আমরা ভালোভাবে জানি সেটাও আসলে না। সো এই সিকিউরিটি ফিচারগুলি যেন পাবলিকলি অ্যাভেলেবল হয়, যথেষ্ট ক্যাম্পেইনের মাধ্যমে যেন মানুষকে সচেতন করা হয় যে একটা ট্যাক্স স্ট্যাম্প কোনটা নকল এবং কোনটা আসল, সেটা যেন ভালোভাবে আমরা বুঝতে পারি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা আরো বেশি ভয়ঙ্কর, কারণ হচ্ছে সিগারেটের পাশাপাশি বিড়ি, যদিও আমরা বলি যে বিড়ির ব্যবহার ইদানিং কমে আসছে, কিন্তু বিড়ির যে ব্যান্ডরোল, সেই ব্যান্ডরোলের কোয়ালিটি এবং অথেন্টিসিটি নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আমরা অলরেডি তুলেছি, এবং আমরা দেখতে পেয়েছি যে এটার কোয়ালিটি এবং ব্যান্ডরোলের অথেন্টিসিটি নিয়ে আসলেই সন্দেহ প্রকাশ করার মতো অবকাশ রয়েছে। তো এই জিনিসগুলিকে যদি অ্যাড্রেস করা না যায় এবং এটাকে যদি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ইমপ্রুভ করার মাধ্যমে, সার্ভিলেন্স সিস্টেম ইমপ্রুভ করার মাধ্যমে, মনিটরিং ইমপ্রুভ করার মাধ্যমে এই জিনিসগুলিকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাদের টোবাকো কন্ট্রোল যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভগুলি হয়তো দুর্বলই থেকে যাবে। তো আমি লাস্ট একটা কথা বলে আমি আমার কথাটা শেষ করতে চাই। সুশান্ত দা খুবই যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্টের কথা। আমার মনে হয় এটা পৃথিবীতে একমাত্র কমিটমেন্ট যেটা আমরা একজন সর্বোচ্চ পলিটিক্যাল লিডারের কাছ থেকে একটা কান্ট্রি পেয়েছে। সো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট এখানে আছে, পলিটিক্যাল যে ইন্সপিরেশন সেটা এখানে আছে। তারপরও আমরা হয়তো অনেক স্ট্রাগল ফেস করি আমরা এই জিনিসগুলিকে কন্ট্রোল করার ক্ষেত্রে। তো আমার মনে হয় এই জিনিসগুলি কন্ট্রোল করার জন্য আমাদের জাতিগতভাবে CCC মেথড ফলো করা উচিত। ফার্স্ট সি আমাদের কনসার্ন থাকা দরকার, সেকেন্ড সি আমাদের কেয়ার থাকা দরকার, থার্ড সি আমাদের রিসার্চারদের, আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালদের এবং আমাদের যারা টোবাকো কন্ট্রোল অ্যাডভোকেট আছেন এবং সার্ভিলেন্স যে গ্রুপগুলি আছেন তাদের কমিটমেন্ট থাকা প্রয়োজন। এইভাবে সামগ্রিকভাবে কেয়ার, কমিটমেন্ট এবং কনসার্ন যদি আমরা রেজ করতে পারি, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে এই টোবাকো এপিডেমিকটা আমরা শেষ করতে পারবো, যেমন ভাবে একদিন আমরা এই কোভিড এপিডেমিক থেকে বের হয়ে আসবো। ধন্যবাদ। আমি একটু র্যাপ আপ করতে চাই শেষ অংশটুকু, যেটা আমি বলছিলাম যে মিথের কথাগুলো, অনেকগুলো মিথ বলেছি একসঙ্গে, হয়তো স্ক্যাটার করে দর্শকদের জন্য একটু বলতে চাই যে কয়েকটি বিষয়, সেটি হচ্ছে খুবই স্পষ্ট। একটি হচ্ছে যে রেভিনিউর কথা বলা হয় যে 26,000 কোটি টাকা বা 27,000 কোটি টাকা দেওয়া হয়, এর 95% দেয় হচ্ছে ভ্যাট জনগণ, এসডি দেয় জনগণ। সে কারণে ভ্যাট আইন করার সময় কিন্তু বলা হয় ভ্যাট দেয় জনগণ, দেশের যে হবে উন্নয়ন। যদি দেন মূসক তাহলে দেশ এগিয়ে যাবে, এইভাবে কিন্তু প্রচার চালানো হয়। তাহলে সেই ভ্যাটের টাকা এবং এসডির টাকা এটা জনগণ দেয়। তারপরে রাজস্ব নিয়ে যে মিথের কথা বলা হয় সিগারেট থেকে, আশা করছি যে এই মিথটা আপনাদের মধ্যে ভাঙবে, কারণ কোম্পানির প্রফিটটা যে অংশ হয় তার থেকে একটু নামমাত্র টাকা তারা আয়কর হিসাবে তাদেরকে দিতে হয়। দ্বিতীয় কথা, যেটি কর্মসংস্থানের কথা বলছি, যে সিগারেট কোম্পানিতে কোনোভাবে 2000 জনের বেশি কাজ করে না, এটি ডেটা বলছে, আমাদের ডেটা না, কোম্পানির যে ওপেন ডেটা সেই ডেটার মধ্যে একটু বলা হয়েছে। তৃতীয় যে ডেটি সেটি হচ্ছে যে কর্মসংস্থানের কথা আমি বললাম, আরেকটি কর্মসংস্থান তারা যে বলে লক্ষ লক্ষ কৃষক, সেই কৃষকের সংখ্যা কোনোভাবেই 55,000 নয়, সেটি তাদের ডেটা থেকেই আমরা তুলে ধরে বলছি। চতুর্থ যে মিথের কথা আমরা বলছি সেটি হচ্ছে তরুণরা সিগারেট ছাড়তে পারবে না, কারণ সিগারেট ছাড়া খুবই কঠিন, এই যে ভ্যাপিং নেন, এ করেন সে করেন, এই যে কথাগুলো বলা হয় এগুলো কিন্তু একেবারে কোম্পানির পক্ষ থেকে ওই যে ডায়লামা তৈরি করে দেওয়া হয়, একটা দ্বিধা দ্বন্দ্ব কনফিউশন। অর্থাৎ কোম্পানি সবসময় যে জিনিসটি চায় প্রথমে আপনাকে বন্ধ করতে বলবে, বন্ধ যদি সে করতে না পারে তখন সে কি করবে, সে এখন দেরি করাবে, যে এটি 5 মাস পরে হওয়ার কথা সেটি 7 মাস পরে হোক। সেখানে যদি সে ব্যর্থ হয় তাহলে যখন আইনটা তৈরি হবে বা বিধিবিধানটা তৈরি হবে সেখানেও চেষ্টা করবে যদি একটু বিভ্রান্ত রাখা যায়, একটু গ্যাপ তৈরি করা যায়। সেটিও যদি করতে না পারে, যদি আইনটা হয়েও যায় শেষ পর্যন্ত সরকারের সদিচ্ছার কারণে, তখন তারা চেষ্টা করে যে ঠিক আছে আইন হয়েছে, যে এটি যেন বাস্তবায়ন না হয়। ওই সেই ভানুর কৌতুকের মতো, লয়ার বলছে যে আমার ভাইয়ের তো ফাঁসি হয়ে যাচ্ছে, লয়ার
কি করেন আপনি? লয়ার বলছে অসুবিধা নাই, হাইকোর্টে যাবো। তো বলছে হাইকোর্টেও তো পরের দিন এসে বলছে হাইকোর্টে তো রায় দিয়ে দিয়েছে ফাঁসির অর্ডার, কোনো সমস্যা নাই, আরো একটু চেম্বার জজে যাবো। তো পরের দিন চেম্বার জজের রায় হচ্ছে, সেখানে তো আর ফাঁসির অর্ডার আছে। তখন বলছে অসুবিধা নাই, তোর ভাইরে বল ঝুলে পড়তে বল, আমি তো আছি, মরে তো আর যায় নাই। সেই ভানুর কৌতুকের মতো কোম্পানিও চেষ্টা করে যে প্রথমে বাধা, যদি না পারে দেরি করানো, দেরি করাতে যদি না পারে তখন একটু এমন ভাবে তৈরি করে, সেখানে একটু ভুল বিভ্রান্তি তৈরি করে, তারপরে যদি সেখানেও যদি না হয়, সেটা যদি বাস্তবায়ন করতে গিয়ে যখন সমস্যায় পড়ে, সেটি যেন তারা করে, এইভাবে তারা চেষ্টা করে। সুতরাং এই যে সিগারেট ছাড়তে পারবেন না, এটিও একটা মিথের কথা কিন্তু বলা হচ্ছে, এবং এই মিথটা পরিকল্পিতভাবেই ছড়ানো হয়। যেমন করে এবার ছড়ানো হয়েছে যে গোটা পৃথিবীতে WHO বলছে যে ফুসফুসের সংক্রমণটা সবার আগে হয় করোনার কারণে, এবং তামাক যারা সেবন করে তাদের ফুসফুস সব ধরনের জর্দা, গুল, বিড়ি, সিগারেট, হুক্কা, সীসা, যেটাই সেবন করেন না কেন, তামাক জাতীয় পণ্য মানে আপনার ফুসফুসকে আক্রান্ত করে ফেলে। তাহলে সেই মানুষ, গোটা WHO বলছে, তাহলে আমাদের দেশে সহ বিভিন্ন জায়গায় কিন্তু গণমাধ্যমে দু একটা নিউজ করানো হলো যে নিকোটিন থেকে বেরোচ্ছে COVID-19 আমরা কিন্তু এই খবর আর দ্বিতীয়বার দেখিনি। সেই গবেষণা কোথায় গেল? ফ্রান্সের যে গবেষণা করে কথা বলা হচ্ছে সেটি খুবই একটা ভুল, খুবই একটা সিলেকশন। অর্থাৎ আপনি ধরেন, আপনাকে আমি হিসাব দিই, 4জন লোক আছে, 4জন লোকের যদি মাথা পিছু আয় যদি একজনের 1 টাকা হয়, আরেকজনের 2 টাকা হয়, আরেকজনের 5 টাকা হয়, আরেকজনের যদি 100 টাকা হয়, তাহলে গড় করলে দেখা যাবে যে মাথা পিছু আয় তাদের 40 টাকার বেশি হচ্ছে। কিন্তু যার আয় বেশি সে কিন্তু নেমে আসছে, কিন্তু যার কম 1 টাকা আয় তার কিন্তু গড় আয় হয়ে গেল 40 টাকা। তার কাগজে পত্রে সে 40 টাকা আয়ের মালিক, কিন্তু বাস্তবে সে আয় হচ্ছে, তার পকেটে থাকছে 1 টাকা, বা পকেটে থাকছে 2 টাকা, বা পকেটে থাকছে 5 টাকা। তো সেই জন্যই বলছি যে গড় করে যে কথাগুলি বলা হয়, এই ধরনের গবেষণা পরিকল্পিতভাবে আমরা বলছি। আমি শুরুতে আমার প্রেজেন্টেশনে দ্বিতীয় স্লাইডে বলেছিলাম আপনাদেরকে, লবিং গ্রুপিং করার ক্ষেত্রে মিডিয়াকেও কিভাবে ব্যবহার করা হয়, সেটিও কিন্তু আমরা COVID-19 এর ক্ষেত্রে ফ্রান্সের যে ভুল গবেষণা সেটি তুলে ধরেছি। এবং সৈয়দ মাহবুবুল হক তাহিন বাজেটের আগ দিয়ে 2015 এবং 16 দুই অর্থ বছরের 4 মাস নিয়ে আমি একটি কাজ করেছিলাম। বাংলাদেশে যে চোরাচালান কিভাবে কোম্পানিগুলো ব্যবহার করছে সেই ডেটা দেখেছি, সেখানে কিভাবে গণমাধ্যমে স্টোরি এসে সেই স্টোরিকে কোম্পানি নিজের স্টোরি হিসেবে ব্যবহার করে সরকারের সামনে দাঁড় করিয়েছে। আরেকদিন সময় থাকলে সে বিষয়টি বলবো। তাহলে আমি চতুর্থ মিথের কথা বললাম যে তামাক ছাড়া যাবে না, সেটি নিয়ে যে বিভ্রান্ত তৈরি করার কাজটি কিন্তু কোম্পানির পক্ষ থেকে করা হয়। পঞ্চম যে মিথ যেটি করা হচ্ছে সেটি হচ্ছে, যেটি করা হলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, চোরাচালান বাড়বে। চোরাচালানের যে মিথের কথা সেটি আমরা বলেছি যে গেল, আমার কাছে 1990 সাল থেকে ডেটা আছে, এই পর্যন্ত প্রত্যেক বছর সিগারেটের উৎপাদন কিন্তু বেড়েছে। সেই ডেটা অনুযায়ী সর্বশেষ জাপান টোবাকো তারা কিন্তু বলছে প্রতি বছর 2% করে সিগারেট বাড়ছে। তাহলে 8,600 কোটি স্টিক সিগারেট উৎপাদন হচ্ছে, এর 2% মানে কত হাজার, কত শত কোটি স্টিক উৎপাদন বাড়ছে। তাহলে আমরা বলছি যদি চোরাচালান বাড়লে, যদি ট্যাক্স বাড়ালে চোরাচালান বাড়ে, তাহলে তো সিগারেট কোম্পানি নতুন করে বাংলাদেশে বিনিয়োগ করতে আসার কথা না। তাহলে 12,000 কোটি টাকা নিয়ে কেন এলো জেটিআই? যদি সিগারেটের ট্যাক্স বাড়ালে চোরাচালান বাড়ে, এই কারণে রেভিনিউ যদি কমে, তাহলে প্রতি বছর সিগারেটের রেভিনিউ বাড়ছে কেন? যদি সিগারেটের রেভিনিউটা ধরে নিলাম সরকার জোর করে আদায় করতে কোম্পানির কাছ থেকে, তাহলে কোম্পানির প্রফিট, আমি আগেই বলেছি ডেটা দিয়ে, যে 3% উৎপাদন কমেছে, প্রফিট বেড়েছে 28%। এটি বাংলাদেশের কোন কোম্পানির, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 10 বছরের অর্থনৈতিক সাংবাদিকতা করতে গিয়ে অভিজ্ঞতা বলছি, কোন কোম্পানির নিট প্রফিট 29% বা 28% হওয়ার সুযোগ নেই। নিশ্চয়ই সেখানে অন্য কোনো সুযোগ আছে, অর্থাৎ তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে, যেটি আমরা বলছি যে কর না বাড়িয়ে দাম বাড়ানো হচ্ছে, অর্থাৎ যেখানে কোম্পানির প্রফিটটা বাড়বে সেই জিনিসটা। সেই জন্য তাদের দলিলে, কোম্পানির দলিলে আপনাদের অনুরোধ করব, এবছরের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর, সেখানে তারা বলছে যে ইফেক্টিভ ট্যাক্স রেট ইজ ডিক্রিজ কম্পারেটিভ টু লাস্ট ইয়ার, অর্থাৎ 2019 সালের আর 18 সালের মধ্যে যে কর কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে ওনারা বলছে ইফেক্টিভ মানে ধরেন, আমি একটা সহজ করে বলি, আমরা অনেকেই আমাদের প্রশ্নের মুখে ফেলেন বা প্রশ্ন করেন যে ভাই এত আন্দোলন করছেন, সিগারেটের ব্যবহারকারী তো কমছে না। সিগারেটের ব্যবহারকারীর সংখ্যা কমেছে। কিভাবে কমেছে? গ্যাসের ডেটা বলছে কমেছে, কিন্তু জনসংখ্যার অনুপাতে যদি আপনি হিসাবটা না করেন, অর্থাৎ আগে ধরেন যখন আমার 16 কোটি মানুষ ছিল তখন হচ্ছে সিগারেট ব্যবহার করতো 43% মানুষ। এখন আপনার জনসংখ্যা যখন 18 কোটি ধরছি বা 17.5 কোটি ধরছি, এখন আমার সিগারেটের যদি ওই পার্সেন্টেজটাও থাকে তাহলে কিন্তু টোটাল সংখ্যাটা কিন্তু কমে। তাহলে মোট সংখ্যার সাথে যদি আপনি হিসেব করেন তাহলে বাংলাদেশে কিন্তু সিগারেট ব্যবহারকারী সংখ্যা কমেছে। যেটি কমেনি সেটি হচ্ছে জর্দা, গুল, যেটি এখনো আমাদের ফোকাসের বাইরে আছে। তামাক নিয়ন্ত্রণের কর্মী সহ সরকারের
এনবিআর সহ নীতি নির্ধারণের। এর বাইরে আরেকটি মিথের কথা যেটি বলা হচ্ছে ই সিগারেটের কথা। ই সিগারেট কোনোদিনই আপনাকে তামাক মুক্ত করবে, গবেষণা এখন পর্যন্ত যা হয়েছে তাতে বলা হচ্ছে নিকোটিন আছে। আমি একটি ছোট্ট প্রশ্ন করছি, যারা ই সিগারেট খান, আপনারা ধরেন কোনো কিছু টানলেন, সাথে সাথে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে ওখানে কোনো না কিছু কেমিক্যাল বার্ন হয়। বার্ন না হলে ধোঁয়া বের হওয়ার কোনো সুযোগ নাই। আপনি পানি যখন আপনি চুলায় দেন, সেখানে কিন্তু একটা পর্যায়ে এসে বাষ্প বের হয়, পানি বাষ্প হয়ে উড়ে যায় আমরা বলি, সেটা কিন্তু পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাষ্প হয়ে উড়ে যায় না, একটা টেম্পারেচারে আসতে হয়। তাহলে এখানে ই সিগারেটের মধ্যে কোন ধরনের কেমিক্যাল দেওয়া আছে? আমরা জানি যে সিগারেট তৈরি করতে গেলে সিগারেটটাকে মচমচে কুড়মুড়ে, সৈয়দ মাহবুবুল হক তাহিম বলেছেন যে লাইট, লো, মিডিয়াম ইত্যাদি ইত্যাদি, কখনো বলে সোনালী তামাক, সবই সোনালী তামাক। তামাক কখনো ও গোলাপি হয় না, সবসময় সোনালী হয়। তাহলে এই সোনালী তামাককে নিয়ে তারা বিভ্রান্ত করার জন্য লাইট, মিডিয়াম, লো এভাবে যখন বলছে, কারণ ওইটাকে মচমচে করার জন্য তারা আলকাতরা মেশায়। আপনারা ব্ল্যাক সিগারেট বা অন্য যে সিগারেট গুলো আছে বিশ্বব্যাপী, বাংলাদেশের সিগারেটে উল্লেখ করা হয় না যেটা উৎপাদন কবে, যদিও গোপনে তারা বলে যে তাদের একটা কোড দেওয়া আছে, সেই কোড অনুযায়ী সেখানে বলা আছে। তো প্রকাশ্যে কিন্তু আমরা বলছি যে যে জিনিসটি মানুষ সেবন করছে, সেই সেবন করার সংখ্যাটিকে কেন ওখানে খাদ্যপণ্য হিসাবে সেখানে কিন্তু উল্লেখ করা হবে না, সেখানে উল্লেখ করা কিন্তু হয় না যেটা উৎপাদনটা কবে, মেয়াদ থাকলো কিনা। আমরা বলছি যে তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই প্রসঙ্গটা আরেকটু জরুরি। ই সিগারেটের ক্ষেত্রে যে ই সিগারেটের মধ্যেও এমন ধরনের কেমিক্যাল মেশানো হয়, যেটি সিগারেটে বলছি 4000 কেমিক্যাল থাকে, সেখানে হারপিকের যে উপকরণ আছে সেটি, ব্যাটারি যে ক্যাডমিনিয়াম আছে সেগুলো দেওয়া হয়, সবগুলো মারাত্মক ক্যান্সারোজনিক উপাদান। সেগুলো নিয়ে যখন দেওয়া হয়, ই সিগারেটের মধ্যে আরো অনেক বেশি উপকরণ দেওয়া হয়, যার ফলে আপনি একটা টান দিলেই সাথে সাথে কিন্তু সেটা বার্ন হয়ে যায়। এই জন্য বলছি যে এই যে 7-8টি মিথ, এই মিথ গুলো আজকে আমাদের ভাঙতে হবে। এই ভাঙার মধ্য দিয়ে কিন্তু আমাদের লড়াইটা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই প্রধানমন্ত্রীর ঘোষণা অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য আমি মনে করি তামাক নিয়ন্ত্রণ যারা কাজ করছেন তারা সর্বন্তকরণের চেষ্টা করছে। উল্টো দিকে যাদের কথা ছিল জাতীয় রাজস্ব বোর্ড কিংবা কৃষি মন্ত্রণালয়, তারা প্রকারান্তে তামাক কোম্পানি, যেটি আমাদের কয়েকজন দর্শক প্রশ্ন করেছিলেন, তামাক কোম্পানির হয়ে তারা কাজ করছেন, সেই কারণে আমরা দেখি তামাক চাষ বন্ধ নয়, নিরুৎসাহিত করেন। আপনি দেখেন এবার প্রধানমন্ত্রী বলেছেন যে আমার বোরোর আবাদ হয়েছে, কৃষির জন্য 200 কোটি টাকা বরাদ্দ দিয়ে হারভেস্টিং মেশিন কিনে উনি দ্রুত পাঠিয়ে দিয়েছেন। কৃষির ধান কাটাটা হয়েছে বলে কিন্তু এবার বৃষ্টি হওয়ার পরে এবার অনেক বেশি বৃষ্টি আগাম হচ্ছে, তারপরে কিন্তু হাওরের ফসল নষ্ট হয়নি, যার ফলে বোরোর আবাদটা হয়েছে বলে কিন্তু মানুষের খাবার নিয়ে কোনো চিন্তা নাই। আপনারা দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় মানুষের হাতে টাকা ছিল কিন্তু মানুষ খাবার কিনতে পারেনি, কারণ দাম, চালের দাম আকাশচুম্বী হয়েছিল। যার ফলে আপনি কোনটা আগে, বেসিক নিডটা আগে পূরণ করবেন, খাবার পেটে দেবেন, নাকি সিগারেট তামাক উৎসাহিত করবেন? তাহলে যে পরিমাণ জমিতে আমরা দেখছি যে যদি ওই হিসাবটা ধরি, বিবিএস যে ভুল ডাটাটা দিচ্ছে, মাত্র 1,25,000 হেক্টর জমিতে যে তামাক চাষের কথা বলছে, যেটি কয়েক বছর আগে ছিল 1,27,000 হেক্টর, যদি এই তথ্যকে আমরা ডিনাই করি, আমি গবেষণা করে বলছি যে এই তথ্যটা সঠিক নয়, তারপরে তার তথ্যটা ধরি, 1 লাখ জমিতে যদি আপনি ধানের হিসাব, 1 লাখ হেক্টর জমিতে যদি আপনি ধানের হিসাব করেন, কত হাজার মন ধান পেতেন, যে ধান পেলে আপনি দেশের মানুষকে খাবারে স্বয়ংসম্পূর্ণ করতে পারেন। অনেকেই প্রশ্ন করে বাংলাদেশ বিস্ময়, হ্যাঁ বাংলাদেশ বিস্ময়, এতটুকু একটা দেশ, তারপর খাদ্য সংকট আমাদের দেশে এখন পর্যন্ত সেই চরমে যায়নি কখনোই। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের যে কোনো জায়গায় যে কোনো ধরনের ফসল উৎপাদন আমাদের কৃষকরা করতে পারে। সেই জন্য বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নকে সামনে রেখেই আমাদের সেটি বাস্তবায়ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়কে সেই বিষয়টা বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আপনারা কেন বাস্তবায়ন করবেন না? তার প্রতিশ্রুতি, তার ঘোষণা, তার কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্য আপনারা কোথায় আছেন? সবাইকে ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সুশান্ত সিনহা। আমরা এতক্ষণ ছিলাম অনলাইন টক শোতে তামাকের রাজস্ব মিথ ও কোম্পানির কূটকৌশল। আমার সাথে ছিলেন গবেষক এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, ছিলেন আন্তর্জাতিক সংস্থা দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম এবং অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক SM আব্দুল্লাহ। আপনাদের সবাইকে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোবাকো ট্যাক্স পলিসি BNTTP-র পক্ষ থেকে। আমার সাথে পেছনে কারিগরি সহযোগিতা দিয়েছেন ফারহানা লিজা, লিজাকেও ধন্যবাদ। লিজা এতক্ষণ আমাদের এই পুরো বিষয়টিকে অপারেট করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই পুরো আলোচনাটিকে প্রাণবন্ত করে তোলার জন্য। সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের প্রতিও BNTTP-র পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তামাক কোম্পানিগুলো আপনারা জানেন যে তারা পুঁজি বিনিয়োগ করে শুধু মুনাফার জন্য। আমরা মরে গেলাম কি, এই পৃথিবীর মানুষ ক্যান্সার আক্রান্ত হলো না মরে গেল, তা দিয়ে তাদের কিছু যায় আসে না।
তাদের চাই শুধু মুনাফা। আর তারা এই মুনাফার জন্য দিনকে দিন ব্যবসাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য নানা ধরনের মিথ্যাচার করে, নানা ধরনের মিথ আমাদের সামনে হাজির করে। এই মিথ্যাচার এবং মিথের মাধ্যমে তারা সরকারের কাছ থেকে যেমন নানা ধরনের সুযোগ আদায় করে নেওয়ার চেষ্টা করে, তেমনি মানুষের হাতে ধরিয়ে দেয় তাদের প্রাণঘাতী উৎপাদন, তামাকজাত নানা ধরনের দ্রব্য। তো এইভাবে যে তামাক কোম্পানির মিথ ও মিথ্যাচার, সেই বিষয়গুলোকে আমাদের রহস্য উদ্ঘাটন করতে হবে। এবং আমার বিশ্বাস যে সবাই আমরা আবার সময় মিলে সোচ্চার হলে সরকারও বুঝতে পারবে, তামাক কোম্পানির এই মিথ্যাচারগুলোকে ধরতে পারবে, এবং সরকার এই মৃত্যুর বেসাতি করে যারা, মৃত্যুর ব্যবসা করে যারা মানুষের হাতে মৃত্যুর পণ্য ধরিয়ে দেয়, তাদের পক্ষে না দাঁড়িয়ে মানুষের পক্ষে দাঁড়াবে, এবং একদিন বাংলাদেশ থেকে এই তামাকজাত দ্রব্য বিদায় নেবে। প্রধানমন্ত্রী যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করলে নিশ্চয়ই আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।